Okay, so we are recording. So Riemann sum আমি জানি না এখানে হয়তো ফার্স্ট যেহেতু এইটাই ফার্স্ট লেকচারটা ছিল প্রথম এর জন্য এটা নিয়ে কথা বলছি। হোপফুলি আপনারা দেখেছেন কেউ কেউ। সেটার মেইন কনসেপ্টটা এটা যে ওয়াই ডু উই ইন্টিগ্রেট ইন্টিগ্রেট করে আসলে কি করছি, উই আর অ্যাকচুয়ালি ক্যালকুলেটিং এরিয়া। এরিয়া অফ হোয়াট? এরিয়া অফ এ স্পেসিফিক অর পার্টিকুলার রিজিয়ন। টু ডিমেনশনাল প্লেনে আছি আমরা, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। সো এইটা যদি কোনো কার্ভ হয়ে থাকে, মনে করি ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, দিস ইজ এ কার্ভ। এই কার্ভের নিচের যে পোর্শনটা আছে এই পার্টের এরিয়াটা বের করতে হবে, এন্ড উই আর গোয়িং টু ক্যালকুলেট বায়া ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশনে রিমেন সামটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনকে উইদাউট ডুইং ইন্টিগ্রেশন কিভাবে একটা জিনিসকে বের করা যায়, কি করতে হবে। সো একটা রিজিয়ন বের করার জন্য আমরা কার্ভের ভিতরে এই পোর্শনটাকে স্প্লিট করছি। সো উই আর স্প্লিটিং দেম ইনটু গ্রুপ। এক একটা গ্রুপ একটা করে রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে। এখন উই অলরেডি নো হাউ টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। সো আমরা যখন রেক্ট্যাঙ্গেলে স্প্লিট করব জিনিসটাকে, আমাদের জন্য ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়, যেহেতু রেক্ট্যাঙ্গেলের এরিয়া কিভাবে ডিফাইন করে সেটা আমরা অলরেডি জানি, আমরা সেটার সাথে পরিচিত। দ্যাট ইজ লেন্থ মাল্টিপ্লাই বাই উইডথ। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ডেল্টা এক্স, দিস ডেল্টা এক্স অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস উইডথ অফ ইন্ডিভিজুয়াল রেক্ট্যাঙ্গেল। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা রেক্ট্যাঙ্গেল আছে। তার মানে এই জিনিসটা 8 বার আসবে, ইউ হ্যাভ টু ডু ইট 8 টাইমস। লেন্থ এইটা কিন্তু হচ্ছে লেন্থ, আর এটা হচ্ছে উইডথ। লেন্থ হচ্ছে এখানে হাইট রিপ্রেজেন্টস করছে, হ্যাঁ। সো উইচ ইজ ফাংশন অফ এক্স। এটা হচ্ছে আমার লেন্থ, এটা হচ্ছে আমার উইডথ। এখন একটু বোঝার চেষ্টা করি। যেমন এখানে মনে করি এইখানে এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x2। সো আমি x1 স্টার x2 স্টার যেটাই বলি না কেন, এটা হতে পারে xn-1, এটা হচ্ছে xn। সো ডেল্টা এক্স বলতে কি বোঝায়? ডেল্টা এক্স বলতে বেসিকলি বোঝায় দুইটা এক্স এর মধ্যে ডিফারেন্স, x2 - x1, দ্যাট ইজ ইয়োর ডেল্টা এক্স। ঠিক না? ডিস্টেন্স বিটুইন টু কোঅর্ডিনেট পয়েন্ট। ডেল্টা ওয়াই বলতে কি বোঝায়? y2 - y1। তো ডেল্টা এক্স হচ্ছে x2 - x1। এইটুকু পোর্শন যদি আমি বের করতে পারি তাহলে আমার উইডথ বের হয়ে গেল। এখন আমার নেক্সট কি লাগবে? নেক্সট আমার লাগবে হচ্ছে এই যে এই পার্টিকুলার, মনে করি এইটা নিয়ে আমি কাজ করছি। সো দিস ইজ মাই x1, দিস ইজ মাই x2, আমি ডেল্টা এক্স বের করে ফেলবো। এখন আমার লাগবে হাইট, হাইট অফ দ্য রেক্ট্যাঙ্গল। হাইট অফ দ্য রেক্ট্যাঙ্গল কিভাবে বের করবো? আমার কাছে কি দেওয়া আছে? কার্ভ। কোয়েশ্চেনে আমার কার্ভ দেওয়া আছে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এটা অনেকটা ডোমেন রেঞ্জের মতন, যেটা আমরা ম্যাথ 110-এ পড়ে আসছি। আমি যদি আপনাদেরকে ইনপুট ভ্যালু দিই, মনে করেন আমি আপনাকে দিলাম x2-র ভ্যালু, x2-র ভ্যালু যদি 3 হয়, এই 3টা যদি আমি এখানে সাবস্টিটিউট করি তাহলে আমার আউটপুট চলে আসবে। তার মানে y ইজ ইকুয়াল টু হোয়াট, সেটা আমার চলে আসবে। এখন y কি রিপ্রেজেন্ট করে? হাইট রিপ্রেজেন্ট করে। সো হাইট চলে আসা মানে আমার লেন্থ চলে আসা। লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল উইল অ্যাপিয়ার। যখনই আমি ইনপুট দিব, ডোমেইন ভ্যালুটা দিব, তখন আমার রেঞ্জ বের হয়ে আসবে, তার মানে আমার হাইটটা বের আসবে। এভাবেই আমি উইডথ এবং হাইট যদি আইডেন্টিফাই করতে পারি, ইন দ্যাট কেস আমি এই পার্টিকুলার রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বের করা আমার জন্য ইজি হবে। এখন আমরা বলতে পারি যে প্রত্যেকবার আমরা উইডথ আলাদা আলাদা করে কেন বের করব? আমরা উইডথ আলাদা আলাদা করে বের করব না, আমরা এটাকে ইভেন ডিস্ট্রিবিউশন বানাবো। সো আমি টোটাল এ থেকে বি পর্যন্ত, এইটা হচ্ছে আমার লিমিট। সো এ থেকে বি পর্যন্ত এখানে আমরা কি হচ্ছে, বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। এন হচ্ছে আমার কতগুলা রেক্ট্যাঙ্গেল, টোটাল নাম্বার অফ রেক্ট্যাঙ্গেলস। যেমন এখানে ইন দিস সিচুয়েশন আমাদের এন ইজ ইকুয়াল টু 8, কারণ এখানে আমার 8টা রেক্ট্যাঙ্গেল আছে। So, এই জিনিসটা করলে আমার কি হবে? প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের উইডথ ইকুইভ্যালেন্ট হবে। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমার কথা, আমাকে জাস্ট স্টপ মি সো উই ক্যান এক্সপ্লেন এগেইন। সো এই ডেল্টা এক্স যাতে আমাকে বারবার ক্যালকুলেট না করতে হয়, সো প্রত্যেকটা ডেল্টা এক্স এর ডিস্টেন্সটা আমরা ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স বানানোর জন্য আমরা এটা করছি, যে এইটা হচ্ছে আমার টোটাল লিমিট এর থেকে বি পর্যন্ত। সো বি মাইনাস এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল। ইন দ্যাট কেস আমার প্রত্যেকটা উইথ সেম হবে, ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স হবে। এখন আমাকে শুধু হাইট নিয়ে চিন্তা করতে হবে। এখন হাইট বের করাটা আমার জন্য কোনো ব্যাপার না, যেটা আমরা বললাম একটু আগে, যে আমাদের
ইনপুট ভ্যালু যদি আমি দেই তাহলে আউটপুট ভ্যালু চলে আসবে, ঠিক ডোমেইন রেঞ্জের মতন, কারণ আমার কাছে ফাংশন অফ এক্স আছে। I can easily calculate the value of y if I have the input value of x. এখন এখানে যেটা হবে, কিছু কিছু পার্ট হয়তো আমাদের এরকম হতে পারে। জিনিসটা হচ্ছে, এই পিকচারটা দেখলে হয়তো জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। কোনো পার্টে হয়তো আমি এইখানে, যেমন আমি রেক্ট্যাঙ্গেলটা যখন নিচ্ছি, এখানেই দেখতে পাচ্ছেন কিছু এক্সট্রা পার্ট চলে আসছে যেটা হচ্ছে কার্ভের বাইরে, কিন্তু এইটা আবার ব্যালেন্স হয়ে যাবে এখানে। এখানে দেখতে পাচ্ছেন একটা রেক্ট্যাঙ্গেল যেখানে সামান্য কিছু পার্ট আসলে আমরা ক্যালকুলেট করছি না, আমরা উই আর ইগনোরিং দিস পোর্শন। এই পার্টটা কিন্তু আসলে আমরা ইগনোর করছি, বাট দিস ইজ পার্ট অফ আওয়ার কার্ভ, কার্ভের নিচের রিজিয়ন। কিন্তু রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য এই পার্টটা বাদ হয়ে যাচ্ছে, উই আর এলিমিনেটিং। আবার এখানে এক্সট্রা কিছু পার্ট আমরা অ্যাড করছি, এখানে আমরা এক্সট্রা কিছু পার্ট অ্যাড করছি। তো আলটিমেটলি যেটা হবে এখানে, রেইমান সামে যেটা হয় এটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। হয়তো 100% অ্যাকিউরেট না, বাট ভেরি ভেরি ক্লোজ, ভেরি ভেরি ক্লোজ টু দ্য অ্যাকচুয়াল রিজিয়ন। রিজিয়নের অ্যাকচুয়াল এরিয়া যেটা আসবে এখানে, তার থেকে খুব একটা বেশি ডিফারেন্স হবে না। দিস উইল বি ভেরি ভেরি ক্লোজ টু দ্য রেজাল্ট। এখানে যেটা হবে, কোনো কোনো পার্ট হয়তো আমি এক্সট্রা ক্যালকুলেট করছি, কোনো কোনো পার্ট হয়তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছি আমরা ইগনোর করছি। সো আমি পিকচারটা আরেকটু বড় করি, দেন ইউ শুড বি এবল টু সি দ্যাট। এই যে, নাও ইউ সি, এই যেমন এখানে এই পোর্শনটা আমি এক্সট্রা হয়তো অ্যাড করে নিচ্ছি, উইচ ইজ অ্যাকচুয়ালি নট আন্ডার দ্য কার্ভ। আবার এখানে কার্ভের নিচের এই পোর্শনটুকু কিন্তু আমরা ইগনোর করছি, এই যে এখানে কিছুটা পোর্শন কিন্তু আমরা ইগনোর করছি, ইফ ইউ সি দ্য ডায়াগ্রাম কেয়ারফুলি। সো আলটিমেটলি ইট উইল বি ব্যালেন্সড, এখানে কোনো সমস্যা হবে না, ইট ওয়ন্ট বি এ ম্যাটার এনিমোর। কারণ এখানে যেহেতু এই পার্টটা বাদ চলে যাচ্ছে, আবার এখানে এই পোর্শনটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে, এখানে আবার এই পার্ট ক্যালকুলেট হয়ে যাবে, এখানে কিছু একটা পার্ট আবার এক্সট্রা ক্যালকুলেট হচ্ছে, এখানে কোনো পোর্শন হয়তো আমি ইগনোর করছি, বাট আমাদের এছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমাকে একটা স্ট্রাকচারে আসতে হবে। আই হ্যাভ টু গেট এ স্ট্রাকচার। এখন ট্রায়াঙ্গেল দিয়ে আমরা করতে পারবো না, কারণ ট্রায়াঙ্গেল দিয়ে করলে প্রচুর এরিয়া, আপনি যদি একটু ইমাজিন করেন আমি যদি এটা ট্রায়াঙ্গেল দিয়ে করতাম, প্রচুর এরিয়া কিন্তু নষ্ট হয়ে যেত। এটা সবচেয়ে ইকোনমিক ওয়েতে যেটা করা যায় সেটা হচ্ছে, আমরা যদি স্ট্রাকচার ওয়াইজ চিন্তা করি, সবচেয়ে কনভেনিয়েন্ট স্ট্রাকচার হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গল। কারণ যদি স্কোয়ার চিন্তা করি, স্কোয়ার চিন্তা করলে আমি কার্ভকে ম্যানেজ করতে পারবো না, কারণ স্কোয়ারের লেন্থ আর উইডথ সেম থাকে, রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর উইডথ সেম থাকে না। সো একমাত্র রেক্ট্যাঙ্গেল ইজ দ্য অনলি স্ট্রাকচার যেটা দিয়ে এই জিনিসটাকে ম্যানেজ করা যাবে। সো আমাদের মোটোটা হচ্ছে কি, আমরা এটা করছি না, ইনস্টেড অফ ডুইং দ্য ইন্টিগ্রেশন উই আর ডুইং ইট ইন দিস ওয়ে। সো আমরা স্ট্রাকচার রেডি করব, প্রত্যেকটা কার্ভের নিচে এরকম ছোট 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 অনেকগুলা রেক্ট্যাঙ্গেল সাজাবো আন্ডারনিথ দ্যাট কার্ভ, এবং সেই রেক্ট্যাঙ্গেল গুলাকে অ্যাড করব, এরিয়া গুলাকে অ্যাড করব। যেমন এটা একটা রেক্ট্যাঙ্গেল নাম্বার ওয়ান, এটার এরিয়া আমি ক্যালকুলেট করব, এইটার এরিয়া ক্যালকুলেট করব, এইটার এরিয়া ক্যালকুলেট করব, এভাবে আমি অনেকগুলা রেক্ট্যাঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করব, যতগুলো আমার দেয়া থাকবে কোয়েশ্চেনে। এর জন্য এই সামেশন নোটেশনটা আসছে, আর এইটার কথা আমরা পরে বলছি, উইল টক অ্যাবাউট দিস লেটার। সামেশনটা এর জন্যই আসছে যে, as many rectangles as you have underneath your curve, you just have to add the areas of them. এখানে আমাদের 8টা রেক্ট্যাঙ্গেল ছিল, সো 8টা রেক্ট্যাঙ্গেলের এরিয়া আমি অ্যাড করব। আর আমরা জানি এরিয়া কিভাবে ক্যালকুলেট করতে হয়, এটা আমাদের উইডথ, এটা হচ্ছে আমাদের হাইট। দ্যাটস হোয়াট উই ডিড। এইটাই হচ্ছে রেইমান সাম। এই জিনিসটা নিয়ে একটু পরে আসছি, একটু পরে কথা বলবো। এই রেইমান সামকে, এই জিনিসটা না করে we can substitute this in terms of integration. এই যে বারবার রেক্ট্যাঙ্গেল ক্যালকুলেট করা, স্প্লিট করা, ইন্ডিভিজুয়াল রেক্ট্যাঙ্গেল স্প্লিট করা, একটা কার্ভকে এভাবে ভাঙা, তারপরে ইন্ডিভিজুয়ালি রেক্ট্যাঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করে তারপর তাদেরকে অ্যাড করা, ইনস্টেড অফ ডুইং দ্যাট we can do Riemann integration. ইন্টিগ্রেশনটা কিভাবে করে? সিমিলার কনসেপ্ট। যেহেতু আমার লিমিট দেয়া আছে, কারণ আমরা জানি আমরা এ থেকে বি পর্যন্ত যাব, সো দ্যাটস আওয়ার লিমিট। এটা হচ্ছে আমার লোয়ার লিমিট, এটা আপার লিমিট অবভিয়াসলি। ফাংশন অফ এক্স, দিস ইজ আওয়ার ফাংশন অফ এক্স ডিএক্স। সো ডিএক্স টা হচ্ছে গিয়ে এই সামেশন এবং ডেল্টা এক্স এর সাবস্টিটিউশন।
এই ডিএক্স এবং এই ইন্টিগ্রেশনটা হচ্ছে এই সিগমা নোটেশন এবং ডেল্টা এক্স এর সাবস্টিটিউশন। কারণ কি, এখানে যখন আমি এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেশনটা আমরা করি কিভাবে? ফাংশন অফ এক্স কে ইন্টিগ্রেট করার পর লিমিট পয়েন্ট গুলো আমরা সাবস্টিটিউট করি, ঠিক না? তো এখানেও তাই হবে, আমরা ফাংশন অফ এক্স কে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করার পর এই যে এই লিমিট পয়েন্ট গুলা, এগুলা সেই ইন্টিগ্রেশনের রেজাল্টের উপরে সাবস্টিটিউট করবো, কাজে জিনিসটা একই হচ্ছে। এখানে আমাকে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করতে হচ্ছে না, সিস্টেমটা অটোমেটিক্যালি এটা ক্যালকুলেট করবে। এ থেকে বি পর্যন্ত যত ইনপুট আছে এই সিস্টেমটাতে যদি আমি ফেলতে পারি, এটা অল অটোমেটিক্যালি ক্যালকুলেট হবে, বলে না সিস্টেম জেনারেটেড সামথিং। সো ওই জিনিসটা এভাবে হবে। সো ইনস্টেড অফ ডুইং দিস সামেশন, ইনস্টেড অফ ইউজিং দিস ডেল্টা এক্স, সো এই সামেশন সাইনটা এবং এই যে ডেল্টা এক্স, এই ডেল্টা এক্স আর সামেশন will be converted in terms of this integration of dx of the function। এটাই হচ্ছে রেইমান ইন্টিগ্রাল। এইটা হচ্ছে রেইমান সাম, আর এটা হচ্ছে রেইমান ইন্টিগ্রাল। আর এই যে ডেল্টা এক্স, এটাকে আমরা বলি সাব ইন্টারভাল। এর জন্য সাব ইন্টারভাল করছি কারণ ওদেরকে প্রত্যেকটা আমরা ইকুইভ্যালেন্ট ডিস্টেন্সে স্প্লিট করে নিচ্ছি, দ্যাটস ওয়াই উই আর কলিং দেম সাব ইন্টারভাল। তো মোট কথা হচ্ছে, ইফ দিস ইজ মাই কার্ভ, এটা হচ্ছে আমার আউটসাইড দ্য এরিয়া, কার্ভের নিচে যেইটুকু থাকবে আন্ডার দ্য কার্ভকে বলা হয় আমার অ্যাকচুয়াল এরিয়া। সো এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে আমার অ্যাকচুয়াল রিজিয়ন, যেই রিজিয়নটা নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছি। সো উই আর টকিং অ্যাবাউট দ্য রিজিয়ন। সেই রিজিয়নের, এই রিজিয়নটাতে কতটুকু কি পরিমাণ এরিয়া আছে সেই এরিয়াটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা পার্টিকুলার স্ট্রাকচারের এরিয়া কেমন করে বের করতে হয় সেগুলো আমরা স্কুল ক্যালকুলাসে শিখে এসেছি, রাইট? আমরা জানি একটা যদি আমাকে সার্কেল দেওয়া হয়, আই নো হাউ টু ক্যালকুলেট দ্য এরিয়া। আমাদেরকে যদি কোনো স্কোয়ার শেপ দেওয়া হয়, উই নো হাউ টু ক্যালকুলেট দ্য এরিয়া। উই নো হাউ টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গল। ওকে, ট্রাপিজিয়ামের এরিয়াও যদি বের করতে বলা হয়, উই শুড বি এবল টু ডু দ্যাট। সব ফর্মুলা গুলো আমাদের শেখানো হয়ে গেছে স্কুলে। কিন্তু একটা কার্ভ যদি দেওয়া হয়, সেই কার্ভের নিচের যে রিজিয়নটা আছে বা যে এরিয়াটা আছে সেটা কেমন করে ক্যালকুলেট করতে হয়, দ্যাটস হোয়াট উই আর লার্নিং নাও ভায়া ইন্টিগ্রেশন। কিন্তু আপাতত আমরা রেইমান সামটাতে এইটাতে ফোকাস থাকবো, এরপরে আমরা ইন্টিগ্রেশনে কনভার্ট করব নেক্সট টপিক থেকে। এখন রেইমান সাম যেটা, এটা তিনটা ইন্ডিভিজুয়াল ওয়েতে ক্যালকুলেট করা যায়। একটা হচ্ছে লেফট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন, আরেকটা হচ্ছে গিয়ে রাইট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন, আরেকটা হচ্ছে মিড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন। এখন সাব ইন্টারভেল গুলাকে কেমন করে স্প্লিট করতে হয় এটা আমরা এই মাত্র দেখে আসছি। যেমন মনে পড়ে যদি আপনাদের এই কার্ভটার কথা, এখানে আমরা ছিলাম এ থেকে বি পর্যন্ত, ঠিক আছে, এবং এখানে আমরা এগুলাকে সাব ইন্টারভেলে কনভার্ট করছি। সো ডেল্টা এক্স ইকুয়ালস টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এন, যাতে সবাই ইকুইভ্যালেন্ট ডিস্টেন্সে থাকে প্রত্যেকটা ডেল্টা এক্স। তো এই ডেল্টা এক্স এর ক্যালকুলেশনটা আরেকবার একটু বোঝার চেষ্টা করি। সো এই যে আমার এ, এ থেকে আমি বি পর্যন্ত যাচ্ছি। সো এ কে আমি মনে করি দিস ইজ মাই এক্স নট, তাহলে এটা এক্স ওয়ান, তারপরেরটা হচ্ছে এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এরকম যাচ্ছে। অনেকক্ষণ যাওয়ার পর মনে করি এটা এক্স মাইনাস এন, সরি এক্স অফ এন মাইনাস ওয়ান, লাস্টেরটা হচ্ছে এক্স অফ এন, যেহেতু আমার এন মিনি স্প্লিট। ওকে, সো এখন আমি যদি বলি, মনে করি এইটা হচ্ছে গিয়ে আমার ডেল্টা এক্স, এই এক্স নট থেকে এক্স ওয়ান এই পর্যন্ত হচ্ছে ডেল্টা এক্স, বিকজ বাই ডেফিনেশন ডেল্টা এক্স মানে ইউনিট ডিস্টেন্স বিটুইন দ্য টু কোঅর্ডিনেট পয়েন্টস অফ এক্স। ডেল্টা ওয়াইও তাই। সো আমি যদি বলি ডেল্টা ওয়াই, আপনারা সেটা বলবেন ওকে ডেল্টা ওয়াই মিনস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। সিমিলারলি ডেল্টা এক্স হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। সো ডেল্টা এক্স যদি এক্স টু মাইনাস এক্স ওয়ান হয়ে থাকে, সো এইখানটাতে ডেল্টা এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান মাইনাস এক্স নট, এটা হচ্ছে আমার ডেল্টা এক্স। এবং আমি জানি প্রত্যেকটা ডেল্টা এক্স এর সমান ডিস্টেন্স, কেউ বড় কেউ ছোট না। সো এটা যদি 2 ইউনিট ডিস্টেন্স হয়ে থাকে, এটাও 2 ইউনিট ডিস্টেন্স, এটাও 2 ইউনিট ডিস্টেন্স। এটা যদি 1 ইউনিট ডিস্টেন্স হয়ে থাকে, এটাও ওয়ান, এটাও ওয়ান। এটা যদি 1.5 হয়ে থাকে এই ডেল্টা এক্স, তাহলে এটা 1.5, এটা 1.5। সো প্রত্যেকে ওরা সমান। এটা আমরা এখানে এক্সপ্লেন করে এসেছি। উই হ্যাভ অলরেডি এক্সপ্লেইনড ইট হিয়ার যে প্রত্যেকটা ডেল্টা এক্স সমান হবে। এখন আমি এখানে আসি। সো এইটা যদি এ হয়,
এইটা যদি ডেল্টা এক্স হয়, তাহলে যখন আমি x1-এ আসবো, এই কোঅর্ডিনেট পয়েন্টটা কি হবে? এ থেকে ডেল্টা এক্স পর্যন্ত, দ্যাট মিনস ইট ইজ এ প্লাস ডেল্টা এক্স। আমি যখন x2-তে অবস্থান করব, তখন কি হবে? হোয়াট উইল হ্যাপেন ওয়েন আই এম ইন x2? এ প্লাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে এ প্লাস টোয়াইস ডেল্টা এক্স। যখন আমি x3-তে চলে আসবো, তখন কি হচ্ছে? এ প্লাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে এ প্লাস 3a ডেল্টা এক্স। তাহলে এইখানে কি হবে? এ প্লাস 4 ডেল্টা এক্স, কারণ এখানে একটা, দুইটা, তিনটা, চারটা ডেল্টা এক্স এর ডিস্টেন্স কভার করে আসছি। আর এইটা ছিল আমাদের অরিজিনাল পয়েন্ট এ। এর আগে অনেক কিছু থাকতে পারে, সেটা আমরা জানি না, বাট আমাদের ফার্স্ট ইনিশিয়াল পয়েন্টটা ছিল এ। তাহলে আমি যখন এখানে আসব, ওই এটাকে আমার ধরতে হবে ইনিশিয়াল পয়েন্ট প্লাস এইটুকু ডিস্টেন্স আমি কভার করলাম, তাহলে এ প্লাস ডেল্টা এক্স। এটা হচ্ছে এ প্লাস টোয়াইস ডেল্টা এক্স, কারণ এখানে দুইটা এক্স কভার করে আসছি, এখানে তিনটা ডেল্টা এক্স কভার করেছি, সো এ প্লাস 3 ডেল্টা এক্স। এটা হয়ে যাবে এ প্লাস 4 ডেল্টা এক্স। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এ প্লাস এন মাইনাস 1 ডেল্টা এক্স। তাহলে লাস্টেরটা কি হবে? এ প্লাস এন ডেল্টা এক্স, যেহেতু এটা এক্স এন। ক্যালকুলেশনটা হচ্ছে এরকম। তো আমরা বলতে চাচ্ছি the sub-interval A to B is divided by x1, x2, x3, x4 ডট 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 xn মাইনাস 1 xn এই পর্যন্ত। ঠিক আছে, তো সাব ইন্টারভেল গুলা এখান থেকে এই পর্যন্ত। সো দিজ আর মাই সাব ইন্টারভেলস, এইটুকু। আর এই দুইটা পয়েন্ট কি? এটা হচ্ছে আমার বিগিনিং পয়েন্ট, লোয়ার লিমিট, এটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট, আপার লিমিট। And this entire line is splitted into this many groups. So into n equal parts. So এখানে n many equal parts আছে, আমরা যদি ক্যালকুলেট করি 1 2 3 4 5 6, n minus 1 লাস্টেরটা হচ্ছে n. So there are total n many equal parts of each length, যেটা এই মাত্র আমরা বললাম যে delta x equals to b minus a divided by n. So এইভাবে যদি আমি এটাকে স্প্লিট করি, তাহলে প্রত্যেকে ইকুয়াল হবে। এক্স নট যদি এ হয়ে থাকে আর এক্স এন যদি বি হয়ে থাকে, তাহলে এক্স কে হবে এ প্লাস কে ডেল্টা এক্স, যদি কে এর ভ্যালুগুলো এরকম হয়। এখন আমি আরেকটা নতুন একটা প্যারামিটার ইন্ট্রোডিউস করছি, লেটস কল ইট কে। মনে করি এখানে কে এর ভ্যালু যদি 0 হয়ে থাকে, এখানে তাহলে কি হবে? কে এর ভ্যালু 1, এখানে কে এর ভ্যালু 2, এখানে কে এর ভ্যালু 3, তাহলে কে বলতে কি বুঝাচ্ছি? এই কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কে বোঝাচ্ছি। সো হোয়াট ইজ কে? কে ইজ দ্য কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অফ ডেল্টা এক্স। এখানে ডেল্টা এক্স এর কোএফিসিয়েন্ট কত আপনারা বলেন দেখি, এই যে এই জায়গাটাতে? হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ডেল্টা এক্স? দেখতে পাচ্ছেন আপনারা? 3 ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ডেল্টা এক্স। এখানে ডেল্টা এক্স এর কোএফিসিয়েন্ট কত? 2। তো 2 ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ডেল্টা এক্স। এখানে ডেল্টা এক্স এর কোএফিসিয়েন্ট কত? 1। সো 1 ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ডেল্টা এক্স। এখানে ডেল্টা এক্স এর কোএফিসিয়েন্ট কত? 0। এখানে আছে এ প্লাস 0 ডেল্টা এক্স, এটা হচ্ছে এ প্লাস 1 ডেল্টা এক্স। এটা হচ্ছে প্যাটার্ন। আমি যখন এই পর্যন্ত আসলাম, তারপর আমি প্যাটার্নটা বুঝার চেষ্টা করছি। এখানে হচ্ছে এ প্লাস 0 ডেল্টা এক্স, এ প্লাস 1 ডেল্টা এক্স, এ প্লাস 2 ডেল্টা এক্স, এ প্লাস 3 ডেল্টা এক্স, এইখানে হবে এ প্লাস 4 ডেল্টা এক্স, এইটা হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ডেল্টা এক্স, লাস্টেরটা হচ্ছে এ প্লাস এন ডেল্টা এক্স। তাহলে কি ফর্মুলাটা হচ্ছে এ প্লাস কে ডেল্টা এক্স। কে এর ভ্যালু হচ্ছে 0 থেকে এন পর্যন্ত। এখানে কে ইজ ইকুয়াল টু 0, এখানে কে ইজ ইকুয়াল টু 1, কে ইজ ইকুয়াল টু 2, কে ইজ ইকুয়াল টু 3, এখানে হবে কে ইজ ইকুয়াল টু 4, এখানে হচ্ছে কে ইজ ইকুয়াল টু এন মাইনাস 1, এখানে কে ইজ ইকুয়াল টু এন। সো দ্যাট ইজ দ্য ফর্মুলা। এখন যদি কেউ বলে যে ইউজ দ্য, প্রথমে কোনটা ছিল? ইউজ দ্য লেফট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন। লেফট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন হলে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এক্স গুলা চুজ করতে হবে লেফট সাইড থেকে। যখন আমি এই যে রেক্টাঙ্গেল গুলো ড্র করব আন্ডার দ্য কার্ভ,
এইটা হচ্ছে গিয়ে আমার কার্ভ। কার্ভের নিচের এরিয়া আমাকে বের করতে হবে। সো কার্ভের নিচের এরিয়া আমি বের করতে পারি না, সো তখন আমি কি করব, আমি কার্ভের নিচের এই এরিয়া এ থেকে বি পর্যন্ত অনেকগুলো রেক্ট্যাঙ্গেলে স্প্লিট করব। আমি এখানে 4টা রেক্ট্যাঙ্গেলে স্প্লিট করেছি জাস্ট বোঝানোর জন্য। সো আই হ্যাভ অল টুগেদার 4 রেক্ট্যাঙ্গেলস। এই যে স্প্লিট করলাম, এখন যে আমি ইনপুট ভ্যালু নিব, কারণ আমার কি লাগবে, আমার তো হাইট লাগবে। লেন্থ তো আমি বের করে ফেলতে পারবো এই ফর্মুলা ইউজ করে। I can, I can identify the width, which is delta x. Delta x equals to b minus a divided by n. এটা হচ্ছে width of each rectangle. So width নিয়ে আমি worried না, আমি ওর হাইটটা নিয়ে worried. So height যখন বের করব তখন আমি কোন এক্সটাকে চুজ করব এই রেক্ট্যাঙ্গেলটার মধ্যে, x1 কে চুজ করব না x2 কে চুজ করব। আমি x1 কে চুজ করব, যেহেতু আমি এই মোমেন্টে লেফট হ্যান্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন করছি। সো আই এম গোইং টু চুজ x1 টু ক্যালকুলেট দ্য হাইট অফ মাই ফার্স্ট রেক্ট্যাঙ্গেল। x1 টা আমি এখানে সাবস্টিটিউট করব, করলে আমার y এর ভ্যালু চলে আসবে। y এর ভ্যালু আসা মানে আমার হাইট চলে আসা। y রিপ্রেজেন্টস হাইট অফ দ্য কার্ভ। সো এই যে এই রেক্ট্যাঙ্গলটা আমার চলে আসবে। সো আমার হাইটও আছে, আমার উইডথও আছে। সো নাও আই নো হোয়াট ইজ দ্য এরিয়া অফ মাই ফার্স্ট কার্ভ। তারপর আবার আমি এই রেক্ট্যাঙ্গলটাতে আমার লেফট হ্যান্ড পয়েন্ট, যেহেতু এটা লেফট হ্যান্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন, আমি x2 এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করলে এই যে আমার হাইট চলে আসবে। হাইট আসার পরে আমি এইটার এরিয়াটা ক্যালকুলেট করব। সো এখন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু এক্সট্রা পার্ট ক্যালকুলেট করে ফেলেছি, যেটা কার্ভের বাইরে ছিল, কিন্তু এটা খুবই মাইনর একটা পার্ট। সো এটা আমরা ওভারলুক করতে পারি। আবার এইখানে সেকেন্ড রেক্ট্যাঙ্গলটা যে দেখতে পাচ্ছেন, এখানে এইটুকু পোর্শন আমরা ইগনোর করেছি, যদিও এই পার্টটা কার্ভের নিচে, দো দিস পোর্শন ইজ আন্ডার দ্য কার্ভ, স্টিল উই ডিড নট ক্যালকুলেট ইট because the rooftop of the rectangle is under the curve. সো এখানে এই পোর্শনটা কিন্তু আমরা ইগনোর করে গেছি, বাট এইটা যদি ওভারঅল চিন্তা করি এটা ব্যালেন্স হয়ে যাবে। সো এটা খুব মাইনর একটা ব্যাপার, খুব মিনিমাম পোর্শন, যদিও গ্রাফের জন্য এটাকে অনেক বড় লাগছে, কারণ হয়তো খুব ছোট একটা পিকচারকে আমরা বড় করে ড্র করছি। সো উই হ্যাভ জুমড দ্য গ্রাফ, দ্যাটস ওয়াই ইটস লুকিং সো বিগ, বাট আসলে জিনিসগুলো খুব মাইনর। দিজ আর ভেরি মাইনর পার্ট দ্যাট আই হ্যাভ included in my region, which is actually not supposed to be under the curve. So আমরা এই পার্টটা ইগনোর করতে পারি, যদিও এই পার্টটা নেওয়া হয়েছে, বাট দ্যাটস ফাইন। সো এর জন্যই আমরা রেজাল্টটাকে অ্যাপ্রক্সিমেট রেজাল্ট বলছি। সো এইটা গেল আমার সেকেন্ড রেক্ট্যাঙ্গেল। তারপর থার্ড রেক্ট্যাঙ্গেলের জন্য সিমিলারলি আমি তো উইডথ ক্যালকুলেট করে ফেলেছি ডেল্টা এক্স, যেটা আমাদের কমন সবগুলোর জন্য। হাইট যখন ক্যালকুলেট করব তখন আমি x3 কে কনসিডার করবো। x3 ভ্যালু এখানে সাবস্টিটিউট করলে আমার হাইট চলে আসবে, দেন আই গেট ইট। x4 এর ভ্যালু যদি সাবস্টিটিউট করি তাহলে এই রেক্ট্যাঙ্গুলার হাইট চলে আসবে, এন্ড দেন উই গেট দ্য এরিয়া। সো এইটার বেসিক ফর্মুলা হচ্ছে এই এক্স কে স্টার ইজ ইকুয়াল টু এক্স কে মাইনাস ওয়ান। যেহেতু লেফট এন্ড পয়েন্ট বলছি, তার মানে কি, লেফট মানে এক্স কে মাইনাস ওয়ান পয়েন্ট বিহাইন্ড। আমি এইখানে কনসিডার না করে, ইনস্টেড অফ কনসিডারিং ইট হিয়ার, আমি এক ইউনিট পিছনে গিয়ে এটাকে কনসিডার করছি। সো x2 কে কনসিডার না করে আমি x1 কে কনসিডার করছি, therefore 2 minus 1. সো লেফট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশনে আমরা এটাকে লিখি xk minus 1, এভাবে আমি মনে রাখবো। and that is equivalent to a plus k minus 1 into delta x. এটা হচ্ছে আমার এই যে এই ফর্মুলাটা এখান থেকে আসছে, a into k delta x. সো লেফট হ্যান্ড পয়েন্টের জন্য আসবে, এখানে যেহেতু আমি কে মাইনাস ওয়ান করছি, সো কে মাইনাস ওয়ান ডেল্টা এক্স। সিমিলারলি যখন আমাকে বলা হবে রাইট হ্যান্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন, তখন ইনস্টেড অফ কনসিডারিং ইট হিয়ার আমি এখান থেকে কনসিডার করব। সো প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের আমি এন্ড পয়েন্টটা কনসিডার করব, বিগিনিং পয়েন্টটা কনসিডার করব না। বিগিনিং পয়েন্টটা কনসিডার করবো যদি এটা লেফট হ্যান্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন হয়। সো রাইট হ্যান্ড পয়েন্টের জন্য আমার x1 টা চলে আসবে এখানে। সো দিস ইজ মাই x1, দিস ইজ মাই x2, x3, x4। কিন্তু লেফট হ্যান্ড পয়েন্টে যদি যাই, x1 টা আমার এই পার্টিকুলার প্রথম রেক্ট্যাঙ্গেলের লেফট সাইডে ছিল, x2 আমার সেকেন্ড রেক্ট্যাঙ্গেলের লেফট সাইডে ছিল, x3 আমার থার্ড রেক্ট্যাঙ্গেলের লেফট সাইডে ছিল, x4 আমার ফোর্থ রেক্ট্যাঙ্গেলের লেফট সাইডে ছিল।
সিমিলারলি যখন রাইট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন বের করছি, x1টা আমার ফার্স্ট রেক্ট্যাঙ্গেলের রাইট সাইডে, x2টা আমার সেকেন্ড রেক্ট্যাঙ্গেলের রাইট সাইডে, x3টা আমার থার্ড রেক্ট্যাঙ্গেলের রাইট সাইডে, x4টা আমার ফোর্থ রেক্ট্যাঙ্গেলের রাইট সাইডে। দ্যাটস ইট। তো আমি যখন এই কার্ভটাকে কনসিডার করছি y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x, তখন এটা হবে শুধুমাত্র x কে, কারণ আমি এখানে ফর্মুলা অনুযায়ী যাচ্ছি। সো রাইট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশনটা অ্যাকচুয়াল ফর্মুলাতে যা আছে হুবহু তাই হবে। এই যে যেমন আমার এক্স নট, এই যে x1, x2, x3, x4, xn মাইনাস ওয়ান, xn, সেটার ফর্মুলা ছিল a প্লাস কে ডেল্টা এক্স, সো এটাও তাই থাকবে, x a প্লাস কে ডেল্টা এক্স। দিস ইজ মাই রাইট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন। এইটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। দিস ইজ দ্য ওয়ান দ্যাট উই ইউজ দ্য মোস্ট। আরেকভাবে আমরা করতে পারি, সেটাকে বলা হয় মিড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন। তো মিড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে কি, আমি এক্সটাকে লেফট সাইডেও কনসিডার করব না, রাইট সাইডেও কনসিডার করব না, মাঝখান থেকে কনসিডার করব। তো এইটা যদি আমার রেক্ট্যাঙ্গেল হয়ে থাকে, আন্ডারনিথ দ্য কার্ভ রেক্ট্যাঙ্গেল গুলো আমি আমার ইচ্ছা মতন ড্র করব, কিন্তু আমাকে মোটামুটি এটাকে ক্লোজ খুব সুন্দর করে এমন ভাবে সাজাতে হবে যাতে খুব বেশি ভ্যারি না করে, এমন যাতে না হয় যে একটা রেক্ট্যাঙ্গেল কার্ভের অনেক বেশি উপরে উঠে গেছে। ডোন্ট ডু দ্যাট। এটাকে আমার মোটামুটি এমন ভাবে রাখতে হবে যাতে ইট বিকামস ভেরি ক্লোজ। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি কিছু পোর্শন আমার ইগনোরড হয়ে গেছে সেকেন্ড আর থার্ড রেক্ট্যাঙ্গেলে, কিন্তু আবার ফার্স্ট আর ফোর্থ রেক্ট্যাঙ্গেলে কিছু পার্ট আমরা এক্সট্রা নিয়ে ফেলেছি। সো দ্যাটস ফাইন, এইভাবে জিনিসগুলো ব্যালেন্স হবে। এটাতে মোটামুটি এটা অনেকখানি ব্যালেন্স। এখানে কিছুটা পার্ট আমরা এক্সট্রা নিচ্ছি, আবার কিছু পার্ট আমরা ইগনোর করছি। সো দ্যাটস ফাইন। মিড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন মানে x1, x2, x3 এই যে ইনপুট ভ্যালুগুলো আমি চুজ করব, এগুলা প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের একদম মাঝখান থেকে যাবে। সো নাও আই হ্যাভ চুজেন মাই ইনপুট ভ্যালু x1। x1 যদি আমি এখানে সাবস্টিটিউট করি, আমার এই রেক্ট্যাঙ্গেলের হাইট চলে আসবে। সো দিস ইজ দ্য হাইট অফ মাই রেক্ট্যাঙ্গেল। আর উইডথ নিয়ে তো আমাদের চিন্তা করতে হবে না, উইডথ ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স। আমরা সবাই এতক্ষণে বুঝে গেছি উইডথ কিভাবে ক্যালকুলেট করে। এইটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন, যেটা মাঝখান থেকে আমরা ইনপুট ভ্যালু চুজ করব, সাবস্টিটিউট করব আমাদের ফাংশনে, এবং জাস্ট লাইক ডোমেইন এন্ড রেঞ্জ, এটা আমাদের রেঞ্জ দিয়ে দিবে। দ্যাট মিনস আমাদের আউটপুট দিয়ে দিবে। আউটপুট দিয়ে দেওয়া মানে আমার এই পার্টিকুলার যে রেক্ট্যাঙ্গেল সেটার হাইট চলে আসে। তো মিড পয়েন্টটা আপনারা বুঝতেই পাচ্ছেন, মিড পয়েন্টটা কি হবে। মিড পয়েন্টটা বেসিকলি লেফট আর রাইট এর মাঝখানে যেটা। সো হাফ এভারেজ করবো আমি, হাফ অফ দ্য লেফট এন্ড পয়েন্ট plus the right end point approximation. So the average of left and right end point approximation. So এখানে আমি কিছু ক্যালকুলেশন দেখিয়েছি। এটা ছিল আমাদের লেফট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন, এটা আমাদের রাইট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন। এটা ক্যালকুলেট করলে এইটা আসে আমাদের ফর্মুলা। অবভিয়াসলি এগুলো এক্সামে আপনাদের দেখাতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু শো দ্যাট। এটা জাস্ট এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের এইটা মনে রাখলেই হবে। সো কোন সো ইউ আর ফ্রি টু চুজ। যদি বলে লেফট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন কোয়েশ্চেনে দেওয়া থাকে, তাহলে আমরা ওই ফর্মুলা ইউজ করব। যদি কোয়েশ্চেনে বলে ডু দ্য রাইট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন, তাহলে আমরা ওই ফর্মুলাটা ইউজ করব। যদি বলে যে মিড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন করতে, তাহলে আমরা এটা ইউজ করব। আর যদি কোয়েশ্চেনে কোনো কিছু মেনশন করা না থাকে, দেন আমরা নিজেরা ডিসাইড করব আমি কোন ভাবে এটা ক্যালকুলেট করতে চাই। যেমন এখানে টেক্সট বুকের একটা প্রবলেম। It's an example. Function of x is equal to 3x plus 1. এখন a এর ভ্যালু দেয়া আছে 2, b এর ভ্যালু 6, n এর ভ্যালু 4। আমাকে বলছে লেট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন করতে। আমি ফার্স্টে কি করব, আমি প্রথমে উইডথ ক্যালকুলেট করব, ডেল্টা এক্স। ডেল্টা এক্স ক্যালকুলেট করার আমি ফর্মুলা দিয়ে আমি ডেল্টা এক্স ক্যালকুলেট করলাম, which is equivalent to 1. এখন আমি জানি k is equal to 1, 2, 3, 4, কারণ n is equal to 4। ঠিক আছে। তো আমার ক্যালকুলেশন শুরু হচ্ছে। অনেকে বলতে পারে কে ইজ ইকুয়াল টু জিরো কেন কনসিডার করছি না, কারণ জিরো কনসিডার করার কোনো দরকার নেই। জিরো হচ্ছে গিয়ে শুধু একটা স্ট্রেট লাইন। এখানে হচ্ছে আপনার কে ইজ ইকুয়াল টু জিরো, এখানে হচ্ছে আপনার কে ইজ ইকুয়াল টু ওয়ান। সো আপনি যখন কে ইজ ইকুয়াল টু ওয়ানে আসবেন, তখন একটা ফুল রেক্ট্যাঙ্গেল কমপ্লিট হবে। কে ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে জাস্ট বার, এটা একটা পিলার, এখন পর্যন্ত রেক্ট্যাঙ্গেল কমপ্লিট হয়নি। কে যখন ওয়ান হবে, তখন আপনার ফার্স্ট রেক্ট্যাঙ্গেল কমপ্লিট হবে। কে যখন টু হবে, তখন আপনার সেকেন্ড রেক্ট্যাঙ্গেল কমপ্লিট হবে। কে যখন থ্রি হবে, তখন আপনার থার্ড রেক্ট্যাঙ্গেল কমপ্লিট হবে। কে যখন ফোর হবে, তখন আপনার ফোর্থ রেক্ট্যাঙ্গেল কমপ্লিট হবে। এর জন্য কে ইজ ইকুয়াল টু জিরো কনসিডার করার কোনো মানে হয় না, বিকজ এখানে এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট। আমি এখান থেকে স্টার্ট করব।
কারণ আমাকে ফার্স্ট রেক্ট্যাঙ্গেল কনসিডার করার জন্য আমার তো উইডথ লাগবে। কে এর ভ্যালু যখন 0 তখন উইডথ ইজ ইকুয়াল টু হোয়াট? কেউ বলেন দেখি, এনি ভলান্টিয়ার। আমি যখন এই লাইনটাতে থাকবো আমার কি তখন উইডথ আছে নাকি নাই? নো মিস নাই। নাই। আমি যখন x2 তে আসবো তখন কিন্তু আমার উইডথ তৈরি হয়ে গেছে, কারণ তখন আমার একটা স্ট্রাকচার আসছে। এখানে ইটস জাস্ট এ স্ট্রেট লাইন। মনে করি এটা একটা পিলার, কিন্তু এখন পর্যন্ত আমি স্ট্রাকচার করতে পারিনি। আমি যখন x2 তে আসবো দেন আই হ্যাভ ক্রিয়েটেড দ্য স্ট্রাকচার, দেন ইউ হ্যাভ দ্য উইডথ। এই অবস্থা আমার কোনো উইডথ নেই। সো এই যে ফার্স্ট ইনিশিয়াল লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, ওভার হিয়ার k ইকুয়ালস টু 0, এইখানে হচ্ছে k is equal to 0, so there is no point to consider k is equal to 0. We will consider k is equal to 1. So আমার এখান থেকে স্টার্ট করতে হবে যখন আমার স্ট্রাকচারটা শুরু হচ্ছে। So since n is equal to 4, তার মানে k এর ভ্যালু 1 2 3 4। বাকিটা অ্যাজ ইট ইজ। ও আমাকে লেফট এন্ড পয়েন্ট বলেছে, আমি লেফট এন্ড পয়েন্টের ফর্মুলা ইউজ করছি। So I'm using the left end point formula. এর ভ্যালু আমার কোয়েশ্চেনে দেওয়া আছে k minus 1, k এর ভ্যালু এই যে চলে আসছে, k is equal to 1, so 1 minus 1. ডেল্টা এক্স হচ্ছে ফিক্সড, প্রত্যেকবারই একই হবে, which is 1, so that is equal to 2. তাহলে এখানে কি হবে? এখানে হবে এটা 2 প্লাস 2 মাইনাস 1 ইন্টু 1, কারণ এখানে k এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে k is equal to 2 বসবে। So এখানে হবে 2 প্লাস 3 মাইনাস 1 ইন্টু 1। এখানে কি হবে? 2 প্লাস 4 মাইনাস 1 ইন্টু 1, and that is equivalent to 5. সবাই বুঝতে পারছেন 3 4 5 কিভাবে আসছে? জাস্ট সাবস্টিটিউট করতে হবে। এ হচ্ছে ফিক্সড, সব সময় এর ভ্যালু 2 বসাবো। কে এর ভ্যালু চেঞ্জিং, কে হচ্ছে এখানে ভেরিয়েবল। সো এখানে কে এর ভ্যালু 1, এখানে কে এর ভ্যালু 2, কে এর ভ্যালু 3, কে এর ভ্যালু 4। ডেল্টা এক্সও কিন্তু ফিক্সড, প্রত্যেকবারই ডেল্টা এক্স এর ভ্যালু 1 বসাবো। তাহলে এই ভ্যালুগুলো চলে আসবে। লাস্টে আমার লাগবে হাইট, ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স কোয়েশ্চেনে দেওয়া আছে 3x প্লাস 1, 3x প্লাস 1। এখানে এক্স কে স্টার কেন লিখছি? কারণ প্রত্যেকবার আমার এই এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। এখানে এক্স এর ভ্যালু ছিল 2, এখানে এক্স এর ভ্যালু 3, এখানে এক্স এর ভ্যালু 4, এখানে এক্স এর ভ্যালু 5। এই যে যেমন গ্রাফটা দেখছেন, এখানে যে এক্স এর ভ্যালু অবভিয়াসলি এখানে সেই এক্স এর ভ্যালু নয়, আবার এখানে এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। সো প্রত্যেকবার আমার এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, প্রত্যেকবার আমার হাইটও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো x3 তে আমার হাইট হচ্ছে এই জায়গায়, x2 এর জন্য আমার হাইট হচ্ছে এইখানে, x1 এর জন্য আমার হাইট এখানে, x4 এর জন্য আমার হাইট এখানে। সো দ্য ভ্যালু অফ এক্স ম্যাটার্স। প্রত্যেকবার আমি এক্স এর ভ্যালু চেঞ্জ করব, প্রতিবার আমার হাইটও চেঞ্জ হয়ে যাবে। এই যে আপনার উইথ, এইটা আপনার হাইট, উইথ মাল্টিপ্লাই বাই হাইট। সো 2 টাইমস 7, এইটা হচ্ছে আপনার area of your first rectangle. 3 times 10, 30, area of your second rectangle. 4 times 13, 5 times 16. So জিনিসটা এভাবে হচ্ছে। So এখানে আমার ফাংশন অফ এক্স চলে আসছে। সো ফাংশন অফ এক্সটাকে যদি আমি টোটাল সব অ্যাড করি, এটা আসে 46। ঠিক আছে? সো আমাদের ফর্মুলাতে কি আছে? এরিয়া ইজ ইকুয়াল টু সামেশন অফ ফাংশন অফ এক্স মাল্টিপ্লাইড বাই ডেল্টা এক্স। সো আমার সামেশন, এই সামেশন অফ ফাংশন অফ এক্স হচ্ছে গিয়ে 46। 46 কে যদি আমি ডেল্টা এক্স দিয়ে মাল্টিপ্লাই করি, এই যে ডেল্টা এক্স দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আসবে 46। এটাই ছিল আমাদের ফার্স্ট ইনিশিয়ালি আমরা যখন রেমান সাম বললাম, দ্যাট ওয়াজ দ্য এরিয়া। এই যে আবার চলে যাচ্ছি ফার্স্ট পেজে। আর লিমিটটা এটা আমরা ইগনোর করছি, উইল টক অ্যাবাউট দিস রাইট নাও। এটা শেষ করার পর এখনই বলছি যে এইটার কাজটা কি, এইটার কাজটা এর পরে আসবে। সো সিমিলারলি আমাদের কোয়েশ্চেনে যদি বলে, কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিয়ে বললো রাইট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশনের ফরম্যাটে জিনিসটাকে বের করতে বলা হচ্ছে। সো রাইট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন দিয়ে যদি বের করতে পারে, আমি একই কনসেপ্ট আমার সেম, কিন্তু আমার ফর্মুলাটা এখানে চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা রাইট এন্ড পয়েন্ট। সো এটা হয়ে যাবে a প্লাস কে ডেল্টা এক্স। ফাংশন অফ এক্স যেটা দেয়া ছিল তাই থাকবে। আমি প্রথমে আমার এক্স কে গুলাকে বের করে নিব, ফর্মুলাতে বসাবো। ডেল্টা এক্স ইকুয়ালস টু 1, যেটা আমরা অলরেডি এখানে বের করে ফেলছি, সো বারবার বের করার কোনো দরকার নেই, উই অলরেডি ফাউন্ড ইট ইন দ্য প্রিভিয়াস এক্সারসাইজ।
এইখানে এই যে ইনপুট ভ্যালুগুলো আসবে, এক্স এর ইনপুট ভ্যালু ফাংশন অফ এক্স এ এটা বসাবো। তারপরে আমাদের সামেশন বের করতে হবে, আমরা সামেশন বের করলাম। সো আমাদের এরিয়ার ফর্মুলা হচ্ছে সামেশন অফ ফাংশন অফ এক্স মাল্টিপ্লাইড বাই ডেল্টা এক্স 1 ছিল, সো দিস ইজ 58। মিড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন যদি করতে বলা হয়, এটা হচ্ছে ইচ্ছা, ইউ ক্যান ডু ইট, অর হোয়াট ইউ ক্যান ডু ইজ add 46 and 58. 58 plus 46 add করে divided by 2 করলে মিড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন চলে আসবে। সো এইটা আলাদা করে বের করতে হবে না, বাট সেটা আমি তখনই করতে পারবো যদি আমি এই দুইটা করে থাকি, লেফট হ্যান্ড পয়েন্ট আর রাইট হ্যান্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন যদি আমি বের করে থাকি, ইন দ্যাট কেস আমার মিড পয়েন্টের জন্য আলাদা ক্যালকুলেশন করতে হবে না। বাট আমাকে যদি ফার্স্ট এই কোয়েশ্চেনটা দিয়ে বলা হয় ডু দ্য মিড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন, যেমন এরকম একটা এক্সাম্পল দিল, দিয়ে বললো ডু দ্য মিড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন, সো কাজে তখন আমার হাতে কিন্তু এই ক্যালকুলেশনটাও নেই, এই ক্যালকুলেশনটা নেই, আমাকে ডিরেক্ট মিড পয়েন্ট বের করতে বলছে। সো মিড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশনের জন্য তখন আমরা মিড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশনের ফর্মুলাতে এইটা সাবস্টিটিউট করে আমরা প্রথমে এক্স এর ভ্যালুগুলো বের করব, যাতে আমি ইনপুট দিয়ে আমি হাইট বের করতে পারি। সো হাইট বের করলাম, উইডথ আমার অলরেডি বের করা আছে, সো এরিয়া ইজ ইকুয়াল টু সামেশন অফ দ্য হাইট মাল্টিপ্লাই বাই উইডথ, হুইচ ইজ দিস। সো আমি যদি আরো একটা কথা বলছি, 58 plus 46 divided by 2 is also equals to 52. 80. Alternatively, midpoint approximation equals to average of left and right endpoint approximation, which is half times 46 plus 58, 52. এবং রেজাল্ট গুলো দেখতে পাচ্ছেন সব অ্যাপ্রক্সিমেশন, সবাই কিন্তু কাছাকাছি, এরকম হয়ে যায়নি যে একজন 1000 হয়ে গেছে আরেকটা 52, ইটস নট লাইক দ্যাট। One of the result was 46, another result was 58, and the result was 52. So এরকমই যেভাবেই করি, যে অ্যাপ্রক্সিমেশনে করি, রেজাল্ট গুলো খুব কাছাকাছি থাকবে, খুব একটা ডিফারেন্স হবে না একজনের সাথে আরেকজনের। এখন আসি আমরা এই লিমিটটা কেন ইউজ করি, why we introduce limit of n is approaching to infinity। এইটা আমরা তখনই ব্যবহার করব যখন n এর ভ্যালু দেয়া থাকবে না। এই কোয়েশ্চেনে আমাকে n ইজ ইকুয়াল টু 4 বলা আছে, তো যখন n ইজ ইকুয়াল টু 4 বলবে, আমি একটা কার্ভ ড্র করে আমি ওখানে চারটা স্প্লিট করব। চারটা স্প্লিট মিন্স দেয়ার এক্সিস্ট 4 রেক্ট্যাঙ্গলস আন্ডার দ্য কার্ভ, আমি আমার স্ট্রাকচারটাকে ওভাবেই সাজাবো। বাট when n is unknown, infinitely it's a very large number, say for example n is equal to যে 1000 হয়, এটা কিন্তু আমাদের জন্য ফিজিবল না এভাবে ক্যালকুলেট করা। আমি কি 1000টা পিলার বানাবো? দ্যাট ইজ নেক্সট টু ইম্পসিবল। আমার তো এখানে 15 বললেও আমি করতে পারবো না, 15 উইল বি অলসো টু লার্জ টু ক্যালকুলেট, 15 20 বা 25 ও যদি দেয়, দ্যাট উইল বি টু মেনি টু ক্যালকুলেট। 1000 যদি হয় নাম্বারটা, অথবা n ইজ ইকুয়াল টু 2000, অথবা n ইজ ইকুয়াল টু 100,000, এরকম হতে পারে। সো তখন আমি কি করব? দেন এখানে আমি এটা এই জন্য ড্র করেছি যে if over here consider n is a very large number, okay? সিচুয়েশনটা এরকম, there are so many infinite number of rectangles which is not countable, uncountable, এর জন্য বলছি n is infinite number, so n কে কাউন্ট করা যাচ্ছে না। তখন আমরা we are going to introduce limit n is approaching to infinity, sigma notation of function of x multiplied by delta x। এই পার্টটা অ্যাজ ইট ইজ থাকবে, এটা হচ্ছে আমার উইডথ, এটা হচ্ছে আমার হাইট অফ মাই রেক্ট্যাঙ্গল। সো কনসেপ্টটা এখনো রেক্ট্যাঙ্গেলেরই আছে, কিন্তু হাউ মেনি রেক্ট্যাঙ্গলস আর দেয়ার ওভার দ্য ইন্টারভেল a to b, that is unknown to us, আমরা জানি না, because n is a large number and it is uncountable। তখন আমরা we are going to introduce this limit। এইটা যখন আমরা ইন্ট্রোডিউস করব, তখন এটার জন্য একটা থিওরিয়াম আছে যে আমি এটা কিভাবে ইউটিলাইজ করব। তখন আমি আর জিনিসটা এভাবে ম্যানুয়াল ক্যালকুলেশনে আর যাব না, we are not going to do it in this way। তখন এই থিওরিয়াম অনুযায়ী আমরা ক্যালকুলেট করব। সেটা কি আমরা একটু বুঝি। যদি এরকম হয় লিমিট n is approaching to infinity, 1 over n, k is equal to 1 to n multiplied by 1 অথবা any constant, ঠিক আছে?
এইটা 1 হতে পারে বা যে কোনো কনস্ট্যান্ট হতে পারে। ইন দ্যাট কেস আমার রেজাল্ট আসবে 1। যদি এরকম হয় n is approaching to infinity 1 divided by n square summation of k, তখন এটা হবে হাফ। এটা যদি হয় 1 divided by n cube summation of k square, তাহলে এটা হবে 1/3। এটা যদি হয় 1 divided by n to the power 4 summation of k cube, অ্যান্সার আসবে 1/4। আমি শুধু এইটুকু জানতে চাচ্ছি আপনারা এখানে কি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন নাকি? তারপরে আমি এক্সাম্পল দিব যখন জিনিসটা আরেকটু ইজি হবে। কিন্তু আমি যেহেতু এইটুকু বুঝতে চেষ্টা করছি যে আমি আপনাদের পয়েন্ট অফ ভিউটা জানতে চাচ্ছি। ডু ইউ গাইস সি দ্য প্যাটার্ন? ইয়েস মিস, এখানে একটা প্যাটার্ন আছে। এখানে কিন্তু একটা প্যাটার্ন আছে। এইখানে কি হচ্ছে জানেন? এখানে হচ্ছে কে টু দি পাওয়ার 0, এটা হচ্ছে কে টু দি পাওয়ার 1, এটা কে টু দি পাওয়ার 2, এটা কে টু দি পাওয়ার 3। এখানে 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 1, এখানে 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 2, এখানে 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 3, এখানে 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 4। তাহলে প্যাটার্নটা কি? k টু দি পাওয়ার 0 ভার্সেস n টু দি পাওয়ার 1, k টু দি পাওয়ার 1 ভার্সেস n স্কোয়ার, k স্কোয়ার ভার্সেস n কিউব, k কিউব ভার্সেস n টু দি পাওয়ার 4। বুঝতে পারছেন? হ্যাঁ মিস। তাহলে নেক্সটটা কি হবে? কে টু দি পাওয়ার 4 ভার্সেস n টু দি পাওয়ার 5। এটাই হচ্ছে প্যাটার্ন। রেজাল্টটা কিভাবে লিখবো? এই যে n এর ভ্যালুটা দেখবো। জাস্ট লুক এট দ্য সরি, n এর ভ্যালু বললাম, দ্যাটস রং। হোয়াট ইজ দ্য পাওয়ার অফ n সেটা আমি দেখবো। এখানে n এর পাওয়ার ছিল 1, সো 1 ডিভাইডেড বাই 1 অবভিয়াসলি 1। এখানে n এর পাওয়ার হচ্ছে গিয়ে 2, সো 1 ডিভাইডেড বাই 2। এখানে n কিউব 1 ডিভাইডেড বাই 3, n টু দি পাওয়ার 4 1 ডিভাইডেড বাই 4। সো নেক্সট এর রেজাল্টটা আসবে কি? 1 ডিভাইডেড বাই 5। দ্যাটস দ্য প্যাটার্ন, এন্ড দ্যাট ইজ দ্য ইন্টারাকশন বিটুইন n এন্ড k। k এর যেটা পাওয়ার থাকবে অথবা এক্সপোনেন্ট থাকবে, n এর এক্সপোনেন্টটা তার থেকে একটা ইউনিট বেশি হবে। So if this is k to the power 1, then n must be to the power 2. k স্কোয়ারের জন্য থাকবে n কিউব, k কিউবের জন্য থাকবে n to the power 4। এখানে ছিল k to the power 0। Any number to the power 0 is equal to 1, এটা আমরা সবাই জানি। So এটা ছিল আসলে k to the power 0, that's why it is 1. So k to the power 0 versus n to the power 1. এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1, এটা 1/2, এটা 1/3, এটা 1/4। সো 1 ডিভাইডেড বাই 1 কে অবভিয়াসলি আমি 1 লিখব। সো we can see the pattern of the theorem above. Anything that does not match with the above pattern will produce 0 as a result. আমার ক্যালকুলেশন করার সময় এই ধরনের কোনো একটা যদি কিছু আসে, সেটার রেজাল্ট 0 আসবে। যদি আমার এরকম একটা অ্যান্সার আসে যে 1/n³ সিগমা নোটেশন অফ কে, ইট ডাজ নট ম্যাচ উইথ দ্য প্যাটার্ন, ডাজ ইট? 1/n³ সিগমা নোটেশন অফ কে, এরকম কিছু আছে? নেই তো। বিকজ ইউ হ্যাভ কে টু দি পাওয়ার 1, এটা n³ n টু দি পাওয়ার 3। সো এখানে ডিফারেন্সটা কত? 2 ইউনিট ডিফারেন্স। কে এর পাওয়ার হচ্ছে কি 1, n এর পাওয়ার 3, which does not go with the theorem. এর পাওয়ার যদি 1 হয়, ইট মাস্ট বি n স্কোয়ার, আর এটা যদি n কিউব হয়ে থাকে, ইট মাস্ট বি a স্কোয়ার, আদারওয়াইজ ইট ওয়ন্ট ওয়ার্ক। সো ইন দ্যাট কেস আমাকে এটা 0 লিখতে হবে। ইন দ্যাট কেস আমি এটা 0 লিখবো। এখন আমরা একটা এক্সাম্পল দেখি যাতে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হয়। Find the area under the curve y is equal to 1 minus x cube over the interval -3, -1. So we can use left end, right end or midpoint approximation. কোনো restriction নাই। ডেল্টা এক্স আমরা জানি বি মাইনাস এ ডিভাইডেড বাই এন, এটা আমরা দেখে আসছি কারণ এটা ইভেন ডিস্ট্রিবিউশন হবে। আমি সবার ভ্যালু সাবস্টিটিউট করলাম, এন এর ভ্যালু আমার হাতে নেই, সো উই ডু নট নো, লিভ ইট অ্যাজ ইট ইজ। আমার ডেল্টা এক্স আসছে 2 ডিভাইডেড বাই এন, সিন্স দিস ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন। আমাকে এখন এক্স কে স্টার বের করতে হবে। আই এম ইউজিং রাইট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন, কারণ এটা আমার কাছে ইজি লাগে করতে, সবচেয়ে ইজি লাগে আমার কাছে রাইট এন্ড পয়েন্ট, আমি রাইট এন্ড পয়েন্ট দিয়ে দিই।
করাচ্ছি। এ প্লাস কে ডেল্টা এক্স, এটা হচ্ছে আমাদের রাইট এন্ড পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন। এর ভ্যালু আমি জানি -3, কে আমি জানি না, ডেল্টা এক্স আমি জানি 2/n, সো 2/n লিখলাম, এটাকে আমি সিম্পলিফাই করলাম। এখন আমাকে নেক্সট কি করতে হবে, উইথ মাল্টিপ্লাইড বাই হাইট, ঠিক আছে, ফাংশন অফ এক্স ইন্টু ডেল্টা এক্স, এটা হচ্ছে আমার নেক্সট স্টেপ। ফাংশন অফ এক্স এটা আমার কোয়েশ্চেনে দেওয়া ছিল 1 - x³ আর ডেল্টা এক্স হচ্ছে 2/n। এখন x³ আমি চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু আমাকে এক্স কে স্টার কনসিডার করতে হবে, কারণ আমাকে এখানে ইনপুট ভ্যালু পাঠাতে হবে। তো আমি এক্স কে স্টারের জায়গায় এখানে এক্স না লিখে আমি x³ লিখছি। এই যে দিস থিং এক্স কে এর ভ্যালু কিন্তু আমি অলরেডি বের করে ফেলেছি, এই যে এখানে সি দ্য ভ্যালু অফ এক্স। So x is equal to -3 plus 2k divided by n. So this is the value of xk. এই xk এর ভ্যালু আমাকে লিখতে হবে। It is coming from here -3 plus 2k divided by n. এখানে কিউব আছে, কিউব করছি। Everything multiplied by 2/n. এখন আমি এটা হচ্ছে বাইনোমিয়াল থিওরিয়াম, আমি এটাকে ভাঙছি। a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। ফর্মুলা নিশ্চয়ই মনে আছে, এটা আমরা স্কুলে শিখে আসছি। এভরিথিং মাল্টিপ্লাই বাই 2/n। তারপরে এটাকে আমরা সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করার পরে ব্র্যাকেট গুলো রিমুভ করছি, সো উই আর রিমুভিং দ্য ফার্স্ট ব্র্যাকেট। এখন এটা আসছে আমাদের রেজাল্ট। আরেকটু সিম্পলিফাই করলাম, 2/n দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, এন্ড দ্যাটস দ্য রেজাল্ট। এটা বাই দ্য ওয়ে 27 প্লাস 1, এটা 28 হয়ে যাবে। 28 মাল্টিপ্লাইড বাই 2 হচ্ছে 56 ডিভাইডেড বাই n। সিম্পলিফাইড, এটা ডান। এখন আমি কি করব, আমি জানি আমাদের ফর্মুলাতে এরিয়া আছে লিমিট n is approaching to infinity, k is equal to 1 to n, function of x multiplied by delta x, এটা আমার ফর্মুলাতে দেয়া আছে। সো লিমিট আমি লিমিটের মতন বসাচ্ছি, সিগমা নোটেশন, ফাংশন অফ এক্স আর ডেল্টা এক্স, এইটা কিন্তু আমি এতক্ষণ ধরে ক্যালকুলেট করলাম। ফাংশন অফ এক্স ডেল্টা এক্স, এই ক্যালকুলেট করলাম। সো ক্যালকুলেট করলাম যেটা, সেটাকে আমি এখন লিখছি। সো আমার যাতে ফর্মুলার মতন করে লেখার চেষ্টা করছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন 1/n ইন্টু 56, এটা কি হবে 1/n² ইন্টু কে, এই n², এই যে কে, কনস্ট্যান্ট গুলাকে আমি আলাদা করে লিখছি। এটা হচ্ছে k² / n³, এই যে k², n³, 72। লাস্টেরটা কি ছিল, k³/n⁴, এই যে k³ n⁴ 16। এখন আমরা যদি ফর্মুলাটাতে ব্যাক করি, আমাদের ফর্মুলাতে কি ছিল, এই যে k/n² এর জন্য আমি বসাবো হাফ, k⁴0/n এর জন্য আমি বসাবো 1, k² / n³ এর জন্য আমি বসাবো 1/3, k³/n⁴ এর জন্য আমি বসাবো 1/4। প্রত্যেকের সাথে কিন্তু লিমিট n অ্যাপ্রোচেস ইনফিনিটি আছে এবং সবার সাথে সিগমা নোটেশন আছে। সো আমারও এখানে লিমিটও আছে, সিগমা নোটেশন আছে, সো আই হ্যাভ দ্যাট। সো এইটার জন্য আমার কি বসবে, 1/n, এটার জন্য আমার বসবে 1, k/n² এর জন্য আমার বসবে হাফ, k²/n³ এর জন্য আমার বসবে 1/3, k³ / n⁴ এর জন্য আমার বসবে 1/4। আর বাকি যা কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট ছিল অ্যাজ ইট ইজ, ওগুলাকে আমরা বসিয়ে যাবো, বিকজ দ্যাট হ্যাজ গট নাথিং টু ডু উইথ দ্য ফর্মুলা। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার, যখন n এর ভ্যালু দেয়া থাকবে না, when n is uncountable, তখন আমরা জিনিসটাকে এভাবে করব। তো আপনারা যদি ভিডিও লেকচার গুলো দেখেন হয়তো আরো ক্লিয়ার হবে, আমি এখানে যতটুকু মানে রেকর্ডিং হয়তো আর একটু বেটার লাগতে পারে। ওকে, কোয়েশ্চেন আছে কারো? মিস আপনি কি রেকর্ডিংটা স্ল্যাকে দিয়ে দিবেন নাকি বাক্সে আপলোড করবেন? না, বাক্সে আপলোড করব না, স্ল্যাকেও আসলে দিব কিনা আমি ঠিক জানি না। আমাকে আসলে জাস্ট সেন্ড মি এন ইমেল, যার লাগবে। ওকে মিস, হ্যাঁ, আপনার কারণ মেইল আইডি?
আমার মেইল আইডি হচ্ছে আহ, ইয়েতে নেই আমার মেইল আইডি, তাই না? আচ্ছা, আমি এখানে টাইপ করে দিচ্ছি। ওকে মিস। আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। এটা ছিল আমাদের ফার্স্ট টপিক। এটা ছাড়া আমার মনে হয় আচ্ছা ঠিক আছে, এটা তাহলে বন্ধ করি। এটা ছাড়া আমাদের আর যেটা ছিল, এটা গেল রেইমন্ডসন, এটাই ছিল আপনাদের ফার্স্ট টপিক। তারপর ইনফাইনাইট ইন্টিগ্রালটা আরো পরে আসার উচিত। ইন্টিগ্রেশন অ্যান্ড অ্যান্টি ডেরিভেটিভ, এইটা নিয়ে একটু কথা বলি, এটা হয়তো একটু সহজ লাগবে। ইন্টিগ্রেশন অ্যান্ড অ্যান্টি ডেরিভেটিভ, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট ইন্টিগ্রেশনের। ইন্টিগ্রেশন জিনিসটা কি, কেন ব্যবহার করি, কি হয়। সো এ ফাংশন ক্যাপিটাল এফ is called an antiderivative of the function small f on a given interval I if f prime of x is equal to f of x for all x in the interval I, or integration of small f of x dx equals to capital F of x. So basically ডেরিভেশনের অপোজিট ডিরেকশনে আমি যেই কাজটা করছি, দ্যাট ইজ ইয়োর ইন্টিগ্রেশন। এইটা আমরা ম্যাথ 110-এ পড়ে আসছি, ফার্স্ট নোটেশনটা। This is what we have done in math 110. This is what we are going to do in math 120. এইটা আমরা 120-তে করব, এটা আমরা 110-এ অলরেডি করে আসছি। বাট এই যে দুইটার নোটেশন, নোটেশন নাম্বার 1 and নোটেশন নাম্বার 2, both represents the same fact with different notation. যেমন আমি এইটা থেকে যদি স্টার্ট করি, এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু স্মল এফ অফ এক্স। এই যে ক্যাপিটাল এফ প্রাইম অফ এক্স, এইটা বলতে আসলে কি বোঝায়? ডেরিভেশন বোঝায়। সো আমি ডেরিভেশন সাইন দিতে পারি। উই আর ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু হোয়াট? উইথ রেসপেক্ট টু এক্স, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে এক্স ইজ মাই ভেরিয়েবল। তো আমি লিখছি ডি ডিএক্স অফ capital F of x, that what it represents. F prime of x represents d dx of f of x, which is equivalent to f of x. এখন যদি আমি এই যে ডিনোমিনেটরে যেটা আসছে আমি জাস্ট ক্রস করে দিলাম, উই ক্যান ডু দ্যাট, রাইট? এটাকে এখানে লিখে, এখানে যেহেতু ডিভিশন, এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে শিফট করলাম, কোনো প্রবলেম নাই। করার পরে আমি যেটা করলাম, দুই সাইডে আমি ইন্টিগ্রেশন ইন্ট্রোডিউস করলাম। সো দিস ইজ অ্যান ইন্টিগ্রেশন সাইন, দ্যাট ইজ অ্যান ইন্টিগ্রেশন সাইন। দুই সাইডে যেহেতু ইন্টিগ্রেশন সাইন ইন্ট্রোডিউস করছি, তখন আমার কি হচ্ছে ব্যাপারটা, ইট ইজ ব্যালেন্সড। আমি কোনো দিকের প্রতি কোনোটা কম কোনোটা বেশি হবে না। উই হ্যাভ ইন্ট্রোডিউসড ইন্টিগ্রেশন সিন্স আই এম ইন্টিগ্রেটিং মাই লেফট হ্যান্ড সাইড, at the same time I am integrating my right hand side, so both are still equivalent. ডেরিভেশন আর ইন্টিগ্রেশন, একটা জিনিসকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ওটাকে যদি আমি আবার ইন্টিগ্রেট করি, কি হচ্ছে? ব্যাক টু অরিজিনাল ফাংশন, বিকজ ইউ হ্যাভ ডিফারেন্সিয়েটেড দিস ফাংশন, again you have integrated this function, so you're back to the original function, and that is equivalent to right hand side. আমি এটাকে ইন্টিগ্রেট করব। দিস ইজ ইউর নোটেশন নাম্বার 2। এই যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এফ অফ এক্স। তো এটা আমি বুঝাতে চাচ্ছি যে আমি যদি ডিফারেন্সিয়েট করি, ইন্টিগ্রেশন ইজ দ্য ব্যাকওয়ার্ড পাথ অফ ডেরিভেটিভ। ডেরিভেশন আমরা যেটা করেছি তার অপোজিটটা করব এখানে। ওকে, সো if we differentiate an antiderivative of function of x, we obtain f of x back again. So এইখানে এইটাকে বলা হয়, বাই দ্য ওয়ে, ইন্টিগ্র্যান্ড। এই এফ অফ এক্স টাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। আর এইটা কি? কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। যদি লিমিট না দেয়া থাকে, দেন ইউ উইল অলওয়েজ হ্যাভ এ প্লাস সি, যেটাকে আমরা বলি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। বাট এখানে আমি কি কাজটা করছি? আই এম ইন্টিগ্রেটিং দিস ফাংশন, এট দ্য সেম টাইম আই এম ডিফারেন্সিয়েটিং দ্যাট ফাংশন। আচ্ছা, আমাকে বলেন দেখি, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ম্যাথ 110, what is the derivation of x square? Twice x. Twice x. Now integrate twice x. What is the integration of twice x? 2টাকে আমি সাইড লাইন করে দিই, x এর ইন্টিগ্রেশন কি হবে?
ওয়ান। না, ইন্টিগ্রেট করছি তো, 1 হবে না তো। সরি। আমি কিন্তু ইন্টিগ্রেট করছি। আচ্ছা, জাস্ট গিভ মি এ সেকেন্ড, এটা খুলি। না, সরি, আমার মাথায় রাখতে হবে, নাও আই এম ইন্টিগ্রেটিং, আই এম নট ডিফারেন্সিয়েটিং। সো দেখাচ্ছি আমি, জাস্ট গিভ মি এ সেকেন্ড। ওকে, তো মিস আমি টয়েস যেমন এক্স কে করলে, সরি মিস টয়েস এক্স কে করলে এক্স স্কোয়ার হয় না? এক্স্যাক্টলি, যেমন আমি আপনাকে বলেছিলাম, আই গেভ ইউ এক্স স্কোয়ার and we have asked you to differentiate that. So that was equal to, you say twice x, and you are 100% correct. এখন আমি বলছি twice x কে you perform an integration. So twice x dx, and let's use the integration sign. So 2 এর এখানে কিন্তু কোনো কাজ নেই। 2 is basically a constant coefficient. So leave it. x কে আমি ইন্টিগ্রেট করব, কি করব? x to the power 1 plus 1, তাই করি না আমরা? ইয়েস Divided মিস। by 1 plus 1. বাই। আমরা জাস্ট উল্টাটা করি, এখানে আমরা ইউ রিডিউস দ্য পাওয়ার, ইউ ইনক্রিজ দ্য পাওয়ার। এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেট করলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এটা কি আসবে আমার? এখানে 2 থাকবে, এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার, এখানে ডিভাইডেড বাই 2, কারণ 1 প্লাস 1 হচ্ছে 2, প্লাস সি। সো উইচ ইজ ইকুয়াল টু 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটা এক্স স্কোয়ার। তাহলে আমি ব্যাক টু দি অরিজিনাল ফাংশন, এটাই আমি বলতে চাচ্ছি। We started with x square, I ended with x square because I have performed a derivation again using the same function. After performing the derivation using that function, integrating it, getting that function back again. এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল থিওরিয়াম। একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করি, তাকে যদি আবার ইন্টিগ্রেট করি, ইউ আর ব্যাক টু দ্যাট ফাংশন। তো যেই ফাংশনটাকে ইন্টিগ্রেট করা হয় সেটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। এই টার্মটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। এটা একটা ফর্মুলা, if f is continuous on a to b, then f is any antiderivative of the small f on the interval a to b is written in this way. এটাই আমরা করব যদি লিমিট দেয়া থাকে। সো এটাকে বলা হয় ফাইনাইট, লিমিট ইজ ফাইনাইট। আর যখন লিমিট দেয়া থাকবে না, সেটাকে বলা হয় ইট ইজ ইনফাইনাইট। তো ফাইনাইট লিমিট যদি হয়, জিনিসটা হবে এরকম, f of b minus f of a. সো আমি যখন ইন্টিগ্রেশন পারফর্ম করলাম, আমরা জানি স্মল এফ অফ এক্স কে ইন্টিগ্রেট করলে ক্যাপিটাল এফ অফ এক্স আছে, এটা ধরে নিচ্ছি। হুম, এটা আমি র্যান্ডমলি সিলেক্ট করে নিচ্ছি, দিস ইজ দ্য রেজাল্ট অফ মাই ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন শেষ হওয়ার পর যদি লিমিট দেয়া থাকে, ইফ ইট ইজ গিভেন, দেন আই হ্যাভ টু সাবস্টিটিউট দ্য লিমিট। সো এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ফর এক্সাম্পল, এখানে আমরা একটা এক্সারসাইজ করি, লিমিট √2 থেকে 2 পর্যন্ত dx ডিভাইডেড বাই x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে আমি ফর্মুলা ব্যবহার করছি, এই ফর্মুলাগুলো টেক্সট বইতে পাওয়া যাবে চ্যাপ্টার 7.5। আপনাদের যে টেক্সট বুক যেটা আপনার ম্যাথ 110 এর জন্য ইউজ করেছেন, ইউ ক্যান ইউজ দ্য সেম টেক্সট বুক ফর 120। চ্যাপ্টার 7.5 এ অনেক ফর্মুলা আছে ইন্টিগ্রেশনের, আর ফর্মুলাগুলো দেখে নিতে পারেন। ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ এনি ফর্মুলা বিকজ ইটস অলরেডি গিভেন ইন দ্য বুক, বাট ইউ ক্যান ইউজ ইট, এগুলো হেল্পফুল টুল, সেই জন্য বললাম। So this formula is also I've got from there, so no need to memorize it. So formulaটা ছিল du divided by u multiplied by root over u square minus a square, এইটা ছিল ফর্মুলা। সো আমি এইটার সাথে এখানের এটার সিমিলারিটি পাচ্ছি। এখানে হচ্ছে আমি 1 কে যদি 1 স্কোয়ার কনসিডার করি, তাহলে এটা একদম এরকম মিলে যাচ্ছে, রাইট? সো মাই a is equivalent to 1. এখানে আমার ভেরিয়েবল ছিল u, এখানে ভেরিয়েবল x।
সো ইউজিং দিস ফর্মুলা ওভার হিয়ার, একদম এই ফর্মুলাটাই আমি ব্যবহার করছি, নাও সাবস্টিটিউটিং মাই ভ্যালু। সো দিস ইজ মাই রেজাল্ট। ওকে, আরেকটা থিওরিয়াম আছে, সেটা হচ্ছে মিন ভ্যালু থিওরিয়াম। মিন ভ্যালু থিওরিয়ামটা আসলে কিছুই না, মিন ভ্যালু থিওরিয়ামটা হচ্ছে রেইমান সামকে রেইমান ইন্টিগ্রালে কনভার্ট করা। দ্যাটস ইট। If f is continuous on a closed interval a to b, then there is at least one number x star in the interval a to b such that integration from a to b function of x dx equals to function of x star b minus a. b minus a আসলে কি? এটা কিন্তু আসলে delta x from a to b. b minus a হচ্ছে summation of delta x. আপনারা কি আমার সাথে এগ্রি করেন যারা আছেন এখন ক্লাসরুমে? হ্যাঁ মিস। তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে there are 5 delta x b minus a। আর যদি আমি এখানে সামেশন সাইনটা না লিখি, তাহলে এখানে b minus a divided by n লিখতে হবে, ঠিক না? delta x equals to b minus a divided by n। তার মানে কি b minus a is equal to n multiplied by delta x অথবা summation of delta x। n বলতে কি বোঝাচ্ছে? মোট কতগুলো রেক্ট্যাঙ্গেল আছে আমার কাছে। তো মোট কতগুলো রেক্ট্যাঙ্গেল যখন আমি বলছি, দ্যাট মিনস আই এম টকিং অ্যাবাউট সামেশন অফ টোটাল নাম্বার অফ ডেল্টা এক্সেস। সো আমি ভাইস ভার্সা, আইদার ইউ কনসিডার বি মাইনাস এ ডিভাইডেড বাই এন ইকুয়ালস টু ডেল্টা এক্স, অর বি মাইনাস এ ইজ ইকুয়াল টু সামেশন অফ ডেল্টা এক্স। ক্লিয়ার সবার? এইটাই এইমাত্র আমরা করে আসছি রেইমান সামে। সো রেইমান সাম ভার্সেস রেইমান ইন্টিগ্রাল, এই যে রেড হাইলাইটার দেওয়া আছে ওখানে, এই পার্টটাই ইন্টিগ্রেশনে কনভার্ট হচ্ছে। যদি এন এর ভ্যালু অনেক বড় হয়, সেখানেও আমাদের কোনো প্রবলেম নাই, বিকজ উই হ্যাভ অলরেডি লার্নড ইফ এন ইজ এ রিয়েলি লার্জ নাম্বার, ইফ ইট ইজ আনকাউন্টেবল, তাহলে আমরা জানি এটা কেমন করে হ্যান্ডেল করতে হয়। বাট ইন্টিগ্রেশনের দিস ইজ দ্য পজিটিভ পার্ট অ্যাবাউট দ্য ইন্টিগ্রেশন, যে আমাদের অনেক লম্বা একটা কাজকে এটা অনেক ছোট করে দেয়। সি হাউ স্মল ইট ইজ। রেইমান সাম দিয়ে করলে এটা অনেক বড় হতো, নাও ইটস নট দ্যাট বিগ। So Riemann sum has been converted in terms of Riemann integral. So summation has been replaced by integration. এটাই হচ্ছে মিন ভ্যালু থিওরিয়াম। এইগুলো সব টেক্সট বুকে আছে, আমি টেক্সট বুকের বাইরে কিছু লিখিনি এখানে। ইনডেফিনাইট অ্যান্ড ডেফিনিট ইন্টিগ্রাল, আপনার যদি টাইম থাকে আমি আরো থাকছি এখানে, কারণ আমার 12টা পর্যন্ত কনসালটেশন, সো আই উইল ফিনিশ অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান গো থ্রু। যদি মাঝখানে কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে থামাবেন। আচ্ছা, ইনডেফিনাইট এন্ড ডেফিনাইট ইন্টিগ্রাল, এখানে আমি কিছু প্রপার্টিজ উল্লেখ করেছি, এই প্রপার্টিজ গুলা টেক্সট বুক থেকে নেওয়া। এগুলা খুব হেল্পফুল প্রপার্টি আপনারা যখন ইন্টিগ্রেশন করবেন, কারণ এই পুরাটা সেমিস্টারে আমরা ইন্টিগ্রেশনই করব। এই প্রপার্টি গুলা খুব কাজে লাগবে। টেকনিক এগুলো হচ্ছে কতগুলো, যেমন ডিফারেন্সিয়েশনের কতগুলো টেকনিক আছে না, যদি প্রোডাক্ট থাকে তখন কি হয়, যদি ডিভিশন থাকে তখন কি হয়, চেইন রুলে আমরা কি করি, এরকম অনেক টেকনিক আমরা ম্যাথ 110 শিখে আসছি ফর ডেরিভেটিভস। ইন্টিগ্রেশনের এগুলো সেরকম টেকনিক। দুটো লিমিট যখন সেম হবে, দ্য রেজাল্ট ইজ জিরো অবভিয়াসলি। আমি যদি লিমিটকে ফ্লিপ করি তখন একটা মাইনাস সাইন ইনক্লুড করতে হবে, এটা কিন্তু খুব ইউজ করা হয়, প্লিজ রিমেম্বার দিস। A to B, if you want to flip B to A, introduce a minus sign. যদি একটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসতে পারি, যেমন আমরা এখানে করেছি, এখানে একটা কনস্ট্যান্ট ছিল 2, 2টাকে আমার কনসিডার করার দরকার নেই, সো জাস্ট রিমুভ ইট আউটসাইড দ্য ইন্টিগ্রেশন এরিয়া। প্লাস মাইনাস যদি দুইটা ফাংশনের কম্বিনেশন থাকে, সো ইউ ক্যান স্প্লিট দেম ইনটু টু গ্রুপস এন্ড পারফর্ম ইউর ইন্টিগ্রেশন। ঠিক আছে? তারপর a to b function of x dx, it can be performed in this way: a to c function of dx plus c to b function of dx, while function of x is a piecewise smooth curve. piecewise বলতে কি বোঝাচ্ছি? এই যেমন আমি এখানে দুটো এক্সাম্পল দেখাই। একটা হচ্ছে y is equal to x square, এটা হচ্ছে গিয়ে
y is equal to x স্কোয়ার। আমরা কিন্তু দেখলাম 110 পড়ে আসছি। আরেকটা হচ্ছে গিয়ে y is equal to x কিউব। এখানে যদি আপনি কনক্যাভিটি দেখেন, ইট ইজ অলওয়েজ কনকেভ আপ। এখানে যদি আপনি কনক্যাভিটি দেখেন, এটা হচ্ছে কনকেভ ডাউন। মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ও হচ্ছে কনকেভ ডাউন। 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ও হচ্ছে কনকেভ আপ। এই পোর্শনটাতে কনকেভ আপ, এই পোর্শনটাতে কার্ভটা কিন্তু কনকেভ ডাউন। কিন্তু এই কার্ভটা কিন্তু সব সময় কনকেভ আপ, বুঝতে পারছেন? এইখানে ও কি করছে, দিস কার্ভ ইজ চেঞ্জিং দ্য ডিরেকশন, দিস কার্ভ ইজ নট চেঞ্জিং দ্য ডিরেকশন। এইটাকে আমরা কি বলি, ইনফ্লেকশন পয়েন্ট। ওর কিন্তু কোনো ইনফ্লেকশন পয়েন্ট নাই, বিকজ ইট ইজ নট চেঞ্জিং এনি ডিরেকশন, ইট ইজ অলওয়েজ ফেসিং আপ। ইট ইজ ফেসিং ডাউন ইনিশিয়ালি, দেন ইট ইজ ফেসিং আপ। সো ও কিন্তু ওর ডিরেকশন চেঞ্জ করছে, যেটাকে আমরা বলি ইনফ্লেকশন পয়েন্ট। ওর কোনো ইনফ্লেকশন পয়েন্ট নাই, ওর আছে। So, এইটাও স্মুথ কার্ভ, কারণ এখানে কোনো ব্রেক ডাউন পয়েন্ট নেই। এটাও আরেকটা স্মুথ কার্ভ, কারণ ওর কোনো ব্রেক ডাউন পয়েন্ট নেই। কিন্তু ওর সাথে ওর ডিফারেন্সটা কি, এটা হচ্ছে পিস ওয়াইজ স্মুথ, কারণ ও এখানে ওর প্যাটার্নটা চেঞ্জ করছে, ডিরেকশন চেঞ্জ করে ফেলছে। এখান থেকে এই পর্যন্ত ছিল কনকেভ ডাউন, এখানে গিয়েও সুইচ করে কনকেভ আপ হয়ে গেছে। কিন্তু দিস কার্ভ ইজ অলওয়েজ ফেসিং আপ, ইট ইজ অলওয়েজ কনকেভ আপ। সো এইটাকে বলা হয় পিস ওয়াইজ স্মুথ কার্ভ, আর ইট ইজ এ স্মুথ কার্ভ। এইরকম কন্ডিশন যখন থাকবে, তখন আমি যদি ইন্টিগ্রেট করি মাইনাস থেকে প্লাস ইনফিনিটি ফাংশন অফ এক্স, এটার জন্য এটা করা যাবে না, কারণ ও ওর ডিরেকশন চেঞ্জ করছে। এই কার্ভটা এর ডিরেকশনটা চেঞ্জ করছে, কোথায় চেঞ্জ করছে, এইখানে। সো এই পয়েন্টটাকে আমার কনসিডার করে ওকে স্প্লিট করতে হবে দুইটা ভাগে। একটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে 0, আর একটা 0 থেকে প্লাস ইনফিনিটি। দ্যাটস হোয়াট উই আর গোয়িং টু ডু। এর জন্য এইরকম পিস ওয়াইজ স্মুথ কার্ভ গুলাকে যখন আমরা হ্যান্ডেল করি, তখন আমরা এই জিনিসটা করতে অ্যালাউড, তখন আমরা জিনিসটাকে এরকম করে করতে পারি। এগুলো আমরা আরেকটু ফিউচারে গিয়ে হয়তো দেখবো, অথবা মানে নেক্সট সেগমেন্টে যখন ইনফাইনাইট ইন্টিগ্রেশন নিয়ে যখন ডিল করব, যখন আমাদের লিমিট দেয়া থাকবে না, তখন আমরা এই ধরনের সিচুয়েশন অ্যারাইভ করতে পারি, সেগুলো আমরা তখন দেখবো। এটা আরেকটা হেল্পফুল টুল, যখন আমি পিস ওয়াইজ স্মুথ কার্ভ নিয়ে কাজ করব, তখন জিনিসটা এরকম হবে। সো ইউ ক্যান টেক এ রেস্ট, এটা একটা ট্রানজিট পয়েন্টের মতন, আমি কোথাও যাচ্ছি, দিস ইজ মাই ডেস্টিনেশন, আই স্টার্টেড হিয়ার, সো ইউ টেক এ পজ, ইউ হ্যাভ চেঞ্জ দ্য ডিরেকশন অ্যান্ড গোয়িং দেয়ার। জিনিসটা এরকম আমরা এভাবে মনে রাখতে পারি। যদি ফাংশন অফ এক্স পজিটিভ হয়ে থাকে ফর অল এক্স ওভার দ্য লিমিট a to b, then its integration is also a positive number. So for example, এখানে যে কার্ভটা দেখতে পাচ্ছি, the curve you can see here, it's a positive curve, কারণ এখানে কার্ভটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, এবং আমরা জানি y is positive in the first quadrant, so this is a positive curve, and the integration of this result will also be a positive যদি কার্ভটা ফার্স্ট কোয়াড্রেন্টে অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে। সো ফাংশন অফ এক্স যদি if it is 0 or greater than 0 পজিটিভ হয়ে থাকে, এটার ইন্টিগ্রেশনের রেজাল্টও পজিটিভ আসবে। If one of the function is greater than the other one, এখানে যেমন fx is greater than gx, it is an upper curve, it is a lower curve over the limit a to b, then the result, the integration of fx will be also greater than or equal to the integration of gx. If the curve is upper than the other curve, তাহলে এটার ইন্টিগ্রেশনের রেজাল্টও এটার থেকে বড় আসবে, it will be larger. If function of x is bounded, for example এখানে একটা function of x আমরা দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে bounded by y is equal to m, m হচ্ছে যে কোনো একটা নাম্বার, m is equal to 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, any number, and it is bounded below by y is equal to negative m, এটাও আরেকটা নাম্বার মনে করি। এখানে জাস্ট র্যান্ডমলি একটা জিনিস সিলেক্ট করা হয়েছে, ইউ ডোন্ট হ্যাভ টু বি ভেরি কশাস অর ইউনো, এটা নিয়ে অত ইয়ে করার কিছু নেই। আমাদের বটম লাইন ইজ দিস পার্টিকুলার কার্ভ, ইট ইজ বাউন্ডেড বাই টু
functions y is equal to m and y is equal to negative m. So if function of x is bounded above and below by something, then for all x that is over the limit a to b, তার মানে কি আমি এইটুকু কার্ভের, আমার কিন্তু কার্ভটা অনেক বড়, দেখতে পাচ্ছেন, এবং এখানে অ্যারো মার্ক দেওয়া আছে, দ্যাট মিনস ইট ইজ কন্টিনিউয়াস। কিন্তু এই যে লিমিট পয়েন্ট এ থেকে বি, এইটুকু পোর্শনে, তার মানে আমার এইটুকু কার্ভ আমি কনসিডার করবো, এর বাইরে কি হচ্ছে দ্যাট ইজ নট অফ নান অফ মাই কনসার্ন। এর বাইরে কার্ভটা কোন দিকে যাচ্ছে আমি ওইটা ওভারলুক করবো, বিকজ আই এম বাউন্ডেড over the limit a to b. So from a to b, this particular curve has got a rooftop which is y is equal to m, and it has got a basement which is y is equal to negative m. So this particular curve over the limit a to b is bounded above by y is equal to m and bounded below by y is equal to negative m. Then function of s is integrable. তার মানে এখানে কোনো, এটা ইটস আ স্মুথ কার্ভ, এবং এখানে there is no way যে এটা আমি ইন্টিগ্রেট করতে পারবো না। ইন্টিগ্রেবল মানে এটাকে আমি ইন্টিগ্রেট করতে পারবো, উই শুড বি এবল টু পারফর্ম দ্য ইন্টিগ্রেশন। এরকম না যে ওর ইন্টিগ্রেশনের রেজাল্ট আনডিফাইন্ড হবে বা কিছু, ইট শুড বি ইন্টিগ্রেবল। আমরা এরকম সিচুয়েশনে এটাকে ইন্টিগ্রেট করতে পারবো। কিন্তু এরকম যদি সিচুয়েশন হয়, হ্যাভ এ লুক এট দ্য গ্রাফ, গ্রাফটা দেখলে বুঝতে আরেকটু সুবিধা হবে। এটা কিন্তু 100% বাউন্ডেড না। ফাংশন অফ এক্স ইজ নট বাউন্ডেড on A to B. এখানে আমি ডট ডট লাইন দিচ্ছি। ডট ডট লাইন মানে কি? What is the difference between this and that? মনে আছে ওপেন সেট ক্লোজ সেট বলে একটা জিনিস থাকে না? এটা কিন্তু ক্লোজড, মানে আমি এর বাইরে যাচ্ছি না, ইট হ্যাজ বিন সিল্ড। এটা কিন্তু সিল্ড না। ডট ডট মানে ইট কুড বি দেয়ার ভেরি ভেরি ক্লোজ টু দেয়ার, ক্লোজ টু দ্যাট পয়েন্ট, বাট ইট ক্যান ক্রস, আমি এর বাইরেও যেতে পারি। যেমন এই যে গ্রাফটা, যেহেতু এটা ওপেন ছিল, ওপেন ইন্টারভেল ছিল, এর জন্য গ্রাফটা এর বাইরে গেছে। এটাও যেমন ওপেন ইন্টারভেল ছিল, এই যে এটা নিচে চলে আসছে। এখন আমার লিমিট পয়েন্ট যদি দেওয়া থাকে এ টু বি, লুক এট দিস, আমি এখানে কি করব? আমরা রেমেন সামে কি শিখে আসছি? আমরা বলেছি এরিয়া আন্ডার দ্য কার্ভ। এখন কোথা থেকে কোন এরিয়া, কিসের কোন কার্ভের নিচে যাব? ডু উই হ্যাভ এনিথিং? এটা কি বাউন্ডেড এ থেকে বি পর্যন্ত? কি মনে হয় কোনো রুফটপ আছে ওর? নেই। আমার এখানে একটা কার্ভের এক্সিস্টেন্স লাগবে, তো এই কার্ভটা এখান থেকে এই পর্যন্ত এভাবে যাচ্ছে, আরেকটা কার্ভ এখান থেকে এই পর্যন্ত এভাবে যাচ্ছে। সো ইট ইজ নট বাউন্ডেড এট অল। ফ্রম এ টু বি ইট ইজ আনবাউন্ডেড রিজিয়ন। বাউন্ডেড রিজিয়ন যদি না হয়, তাহলে কি আমি এরিয়া বের করতে পারবো? অ্যাকর্ডিং টু রেইমান সাম, যেটা আমরা ফার্স্ট কন্টেন্টে পড়ে আসলাম, ইট হ্যাজ টু বি বাউন্ডেড। মনে পড়ে আমরা রেইমান সামে বলেছিলাম এই যে outside the area, under the area. So this is the region under the curve. আমি যখন এইটার দিকে তাকাচ্ছি, এখানে সেরকম কিছুই নেই। লুক এট দিস, আমি এ থেকে বি পর্যন্ত যাব, আমার কোনো প্রপার ডেস্টিনেশন নেই, আমার কোনো লিমিট দেয়া নেই, আই ডোন্ট নো ওয়্যার টু স্টে, there is no rooftop. So if there is no rooftop, how do I understand যে আমার এরিয়াটা কি, আমি কোথা থেকে কোন পর্যন্ত যাব, এটা বাউন্ডেড কিনা? According to the graph, it is not bounded. According to the graph, it is unbounded. Are you convinced? গ্রাফটা দেখে কি মনে হচ্ছে, আমি কি বাউন্ডেড নাকি নট বাউন্ডেড? Not bounded. Not bounded. If you are not bounded, you cannot integrate. You have to be bounded, then you can integrate. এই সিচুয়েশনে আমি ইন্টিগ্রেট করতে পারবো, কারণ ইন্টিগ্রেশনের ফার্স্ট কন্ডিশনই এটা। ইন্টিগ্রেশনের কনসেপ্ট আসছে এখান থেকে। That is how it has been developing. This is the basic concept of integration. You have to give me something so that I can bound myself. আমি bound না করলে আমি এরিয়া বের করতে পারবো না। So for the region, to get the specific region, আমাকে boundary দিতে হবে। It is unbounded, therefore it is not integrable. This is the difference between this one and that one. এটা bounded, এটা bounded, এটা bounded। এখানে কিছু এক্সাম্পলস আছে।
এক্সাম্পলস গুলো আমি এটা ইয়েতে দিয়ে দিব হয়তো স্ল্যাকে, এই পিডিএফটা। সো এক্সাম্পল গুলো আপনারা দেখে নেবেন। দিজ আর সাম হেল্পফুল এক্সাম্পল, সাবস্টিটিউশন টেকনিক করে কিভাবে ইন্টিগ্রেশন করা যায়। হ্যাঁ, সো দিজ আর গুড ওয়ান্স। যেমন এখানে ছিল 1 - 4x²। 4x² কে আমরা 2x² কনসিডার করতে পারি। তাহলে এটা 2x কে যদি আমি সাবস্টিটিউট করি, 2x কে যদি z ধরি, কারণ আমরা জানি যে 1/(1 - x²) হচ্ছে কি সাইন ইনভার্স x। এটা হচ্ছে ফর্মুলা। এইটাকে অলমোস্ট সাইন ইনভার্স এক্স এর ফর্মুলার মতনই দেখাচ্ছিল। এই জায়গাটাতে একটু প্রবলেম ছিল, সেটাকে আমরা আমাদের প্রবলেমটা সলভ করার জন্যই আমাদেরকে এখানে সাবস্টিটিউশন টেকনিক, এটাকেই বলা হয় সাবস্টিটিউশন মেথড। এটা খুব হেল্পফুল একটা টেকনিক। তো যখন আমরা সাবস্টিটিউট করলাম টোয়াইস এক্স কে জেড দিয়ে, তাহলে আমার ডিএক্স এর ভ্যালু লাগবে। সো টোয়াইস এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে 2 dx, which is dz. So dx equals to half dz, 2 কে এখানে নিয়ে আসলাম। So dx is equal to half dz, আর 1 minus twice x মানে z square, twice x whole square হচ্ছে কি z square. Now this particular part looks exactly like sine inverse x. So আমি লিখলাম sine inverse z. Since we have performed a substitution, কিন্তু আমাদের কোয়েশ্চেন কিন্তু x দিয়েছিল, সো আমাদের এটাকে সাবস্টিটিউট ব্যাক করে x দিয়ে এটাকে শেষ করতে হবে। সো আমরা শেষ করছি আবার x দিয়ে। এখানে এরকম আরেকটা এক্সাম্পল, এখানে হচ্ছে x ইন্টু √(1 - x dx). এখানে ইন্টিগ্রেশনের জন্য জানি যে এক্সটাকে ইন্টিগ্রেট করা অত ডিফিকাল্ট না, বাট এই পার্টটা যেহেতু ইন্টিগ্রেট করা ডিফিকাল্ট, সো এই পার্টটাকে আমরা সাবস্টিটিউট করে নিচ্ছি। 1 - x equals to z. সো আমার dx ইজ ইকুয়াল টু কত সেটা আমার লাগবে। সো এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, আমার আসবে 0 - 1, তাই না? আর ওভারঅল এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে আমার dx। সো এখানে মাইনাস সাইনই থাকবে। ডেরিভেশন অফ জেড হচ্ছে dz। সো dx ইকুয়ালস টু মাইনাস dz। এই যে dx ইকুয়ালস টু মাইনাস dz। এখন আমাকে এক্স এক্স এর ভ্যালু লাগবে। আমি এইটুকু আমি জানি, √(1 - x), যেহেতু 1 - x ইকুয়ালস টু z, সো √(1 - x হচ্ছে √(z). কিন্তু এক্স এর ভ্যালু কত সেটা আমি জানি না, সো এক্স এর ভ্যালুটা আমাকে বের করে নিতে হবে। সিন্স 1 - x ইকুয়ালস টু z, নেগেটিভ x ইকুয়ালস টু z - 1, সো x ইকুয়ালস টু 1 - z। সো আমাকে এটা লিখতে হবে 1 - z। এখন আমি এটাকে মাল্টিপ্লাই করি, √(z ইন্টু 1 হচ্ছে এটা, z ইন্টু √z, ঠিক আছে, করে নিলাম। তো এটা হচ্ছে যেহেতু এখানে আবার একটা মাইনাস সাইন আছে, সো এই যে মাইনাস সাইনটা আমি এখানে লিখছি। নাও লেটস ফ্লিপ দ্যাট, কারণ আমি এখানে মাইনাস সাইনটা রাখতে চাচ্ছি না আর। সো মাইনাস দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে রেজাল্ট আসে এরকম, জেড ইন্টু √(z). √(z) হচ্ছে কি হাফ, z⁻², এটা হচ্ছে z⁻1, 1 প্লাস হাফ হচ্ছে 3/2, আর এটা z⁻²। এখন আমি এটাকে ইন্টিগ্রেট করব। এখন আমি আলাদা করে জাস্ট z⁻3/2 কে ইন্টিগ্রেট করলে আসে এটা, z⁻½ কে ইন্টিগ্রেট করলে আসে এটা, প্লাস সি। প্লাস সিটা কেন লিখছি? এটা হচ্ছে কনস্ট্যান্ট অফ দ্য ইন্টিগ্রেশন, ঠিক আছে? দিস ইজ দ্য কনস্ট্যান্ট অফ দ্য ইন্টিগ্রেশন। এটাকে সিম্পলিফাই করলে আপনারা দেখতে পাচ্ছেন কি হবে। এখানেও সিমিলারলি আমরা আবার সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করেছি। e⁻²x³ ছিল, সো আমি জানি e⁻x কে কেমন করে ইন্টিগ্রেট করতে হয়, এইটা আমরা শিখে আসছি। উই নো হাউ টু ইন্টিগ্রেট e⁻x, e⁻x dx, that is equal to e⁻x. সো e⁻ যদি twice x থাকতো, এটাও সহজ। e⁻² x dx is equal to e⁻² x divided by 2. 2টা কোথা থেকে আসলো? এটা হচ্ছে x এর কোফিশিয়েন্ট। কিন্তু যখন বলবে e⁻x³ তখন আমি আর পারবো না। Then I do not know how to do that. Then I'm stuck. এখন যে আমি স্টাক, কিসের জন্য স্টাক? এটার জন্য। সো এই পার্টটাকে এখন আমার সাবস্টিটিউট করতে হবে। সো লেটস গো ব্যাক হিয়ার। এখানে ছিল আমাদের
ই টু দি পাওয়ার -2x³ মাইনাস সাইনটা আমার জন্য কোনো প্রবলেম না, আমার জন্য প্রবলেম এই পার্টটা। সো আমি এই পার্টটাকে সাবস্টিটিউট করছি, জেড দিয়ে সাবস্টিটিউট করলাম। নেক্সট এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, কেন ডিফারেন্সিয়েট করবো? কারণ আমার ডেরিভেশনের রেজাল্ট লাগবে, আমার ডিএক্স এর ভ্যালু দরকার। সো 6x² dx equals to dz. So x² dx equals to 1/6 dz. আমি x²টাকে কেন রাখতে চাচ্ছি? কারণ এইটা আমার এখানে কিন্তু x² আছে। So x² dx will be replaced by 1/6 dz. So 1/6 dz has been the replacement of x² dx. e to the power -2x³ না লিখে এখন আমি লিখবো z. এখন আমার জন্য ইন্টিগ্রেট করা কোনো ডিফিকাল্ট কোনো কাজ না। সো আই হ্যাভ পারফর্ম দ্য ইন্টিগ্রেশন, লাস্টে জেড এর ভ্যালু রিপ্লেস করে 2x³ লিখবো। সো প্রত্যেকটাই তাই। এখানেও যেমন এটা খুব ইন্টারেস্টিং একটা ক্যালকুলেশন, ইন্টারেস্টিং একটা প্রবলেম। ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, সরি, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার নেগেটিভ এক্স, আর নিচে আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার নেগেটিভ এক্স ডিএক্স। এখন আমি কোনটাকে রিপ্লেস করব, এটাকে করব নাকি নিচেরটাকে করব? এটা আমি কিভাবে ডিসিশন নেব? কারণ আমি যদি এইটাকে রিপ্লেস করি, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার নেগেটিভ এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার নেগেটিভ এক্স, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, রেজাল্ট কি আসে? ই টু দি পাওয়ার এক্স, আর এটা কি আসবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে, ইন্টু ডিএক্স। এইটা আসবে আমার রেজাল্ট। এটা গেল একটা। এটা হচ্ছে আমি যদি, এইটা হচ্ছে আমি যদি আম, বন্ধ করি, এটা হচ্ছে আমি যদি উপরেরটাকে মানে নিউমারেটরকে রিপ্লেস করি, তাহলে এইটা আসে আমার রেজাল্ট। হ্যাঁ, সো এটাকে একটা ক্যাটাগরিতে স্প্লিট করি, আরেকটা ক্যাটাগরি আমি লিখি, আহ let's use some other color. আমি যদি ডিনোমিনেটরটাকে, এইটাকে যদি রিপ্লেস করি, তাহলে কি আসে? আমার আসবে ই টু দি পাওয়ার, ডিনোমিনেটরে কি ছিল আমাদের? ডিনোমিনেটরে ছিল ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, এইটাকে যদি আমি রিপ্লেস করি, মনে করি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু, মনে করি যদি জেড ধরি, এটা আমার জেড ধরার উচিত ছিল, দিস ইজ ইকুয়াল টু জেড। সো এইটাকে ডিফারেন্সিয়েট করলে আসে dx, the right hand side will be dz. Okay, so that is equal to dz, dz. ওকে, এখন এইটাকে যে আমি করব, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, dx is equal to dz. এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, দুটোই তো মিলে যাচ্ছে, এটাকে যদি আমি রিপ্লেস করি, এটা আসে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। আবার নিউমিনেটরটাকে যদি রিপ্লেস করি, এটা আসে আমার ডিনোমিনেটর ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস সাইনটা দিতে ভুলে গেছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। আমি কিভাবে বুঝবো আমি এটাকে রিপ্লেস করব নাকি সেকেন্ডটাকে রিপ্লেস করব? এখন সেই অ্যান্সারটা দিই। আমার ফাইনাল অ্যান্সারটা লাগবে এরকম, কারণ আমি রিপ্লেসমেন্ট করব, আমার মাথায় সারাক্ষণ রাখতে হবে যে আমি যখন ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করার পরে আমার এমন একটা রেজাল্ট আসবে যেটা আমি এখানে সাবস্টিটিউট করতে পারি। আমি যদি এইটাকে রিপ্লেস করতাম,
এইটাকে যদি আমি রিপ্লেস করতাম তাহলে আমার রেজাল্ট কি আসতো? e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x dx। কিন্তু আমার কোয়েশ্চেনে কি তাই আছে? আমার কোয়েশ্চেনটা কিন্তু তাই নেই, আমার কোয়েশ্চেনটা কিন্তু ডিভিশনে আছে। আমার কিন্তু কোয়েশ্চেনটা ডিভিশন ফরম্যাটে আছে যে 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x dx। কিন্তু আমি যদি ওকে রিপ্লেস করতাম তাহলে কি আসতো? এটা মাল্টিপ্লিকেশন হয়ে আসতো। এই যে ওকে যে আমি রিপ্লেস করলাম, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন হয়ে আসছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইনটু ডিএক্স। কিন্তু আসলে কোয়েশ্চেনটা কি তাই? কোয়েশ্চেনটা তো তাই না, ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। সেই জন্যই আমি এইটাকে রিপ্লেস করতে পারবো না। এখন আমি যদি এইটাকে রিপ্লেস করি, এটাকে যদি আমি জেড দিয়ে রিপ্লেস করি, তখন কি হচ্ছে? এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমার কি আসে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাল্টিপ্লাইড বাই ডিএক্স, হুইচ আই ওয়ান্ট। আমার ডিএক্স এর সাথে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাল্টিপ্লিকেশন মোডে আছে। সো এইটা হচ্ছে আমার কারেক্ট সাবস্টিটিউশন। আর এই যে এইটা ছিল, দ্যাট ওয়াজ দ্য ইনকারেক্ট সাবস্টিটিউশন। সো এটাতে ক্রস করে দিলাম। দিস ইজ অ্যান ইনকারেক্ট সাবস্টিটিউশন। কারণ এই সাবস্টিটিউশনটা যদি আমি করি, এই সাবস্টিটিউশনের রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে ডিএক্স মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কিন্তু রিপ্লেসমেন্ট যখন করতে যাব, ডিএক্স এর সাথে তো ও আসলে মাল্টিপ্লিকেশন মোডে নেই, ডিএক্স এর সাথে ও ডিভিশন মোডে আছে। সো দেয়ার ফর আই ক্যানট ডু দিস। যদিও এটা ওয়ার্ক করে কিন্তু এটা করা যাবে না, এটা হচ্ছে ক্রস। এটা হচ্ছে আমার কারেক্ট সাবস্টিটিউশন। তো আমি যদি এইটাকে সাবস্টিটিউট করি, ডিনোমিনেটরকে সাবস্টিটিউট করি, এটাকে সাবস্টিটিউট করলে এইটা আসে আমার রেজাল্ট, ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স উইচ ইজ দিস ইনটু ডিএক্স। সো ইনটু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এই পুরোটা এখন আমার রিপ্লেস হবে ডিজেড দিয়ে। এইটাকে আমরা জেড ধরেছি, সো দ্যাট ইজ আওয়ার জেড। ইন্টিগ্রেশনটা খুবই সহজ, এটা লন জেড প্লাস সি। কোনো কনফিউশন থাকলে আমাকে বলবেন। ফার্স্ট যে আমাদের অ্যাসাইনমেন্ট আসবে ওখানে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন থাকবে, এর জন্য এগুলো বলছি। এগুলো সবই টেক্সট এর প্রবলেম। মিস এভাবে না করলে শুধু হুম হুম হরলবকে মানে হুম হুম যদি হচ্ছে আপনার ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে দিয়ে হরলবকে গুণ করলে আসলে শোনা যাচ্ছে না। মিস হরলবকে যদি আমি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স এক্স দিয়ে করি তাহলে আরো ভালো হুম ফর্মে আসে না? প্রসেসটা একটু উম, ছোট হয়। আহ, মানে আমি দুইটাকে ই টু দি পাওয়ার, ও না 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 না, ইউ আর টকিং অ্যাবাউট, আচ্ছা, নিউমেরেটর ডিনিউমেরেটর দুইজনকে আমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করব। মানে হচ্ছে মিস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস এক্স কে এক্স দিয়ে হ্যাঁ কি দিয়ে গুণ মাল্টিপ্লাই করবো করব? হ্যাঁ হরলবকে। হ্যাঁ, কি দিয়ে মাল্টিপ্লাই করব? নিচেরটা দিয়ে মিস উপর আর নিচকে। আচ্ছা, নিচেরটা দিয়ে উপর আর নিচকে যদি মাল্টিপ্লাই করি কোনো লাভ হবে না, সেম রেজাল্ট আসবে। উপরের এইটা দিয়ে নিচেরটাকে যদি মাল্টিপ্লাই করি তখন হুম রেজাল্ট কি আসবে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর নিচেরটাকে যখন এইটা দিয়ে ডিভাইড করব তখন কি আসবে? ওয়ান। তাহলে তো ব্যাক টু অরিজিনাল ফাংশন, লাভ তো হলো না। ও আপনি বলছেন মাল্টিপ্লাই করতে, তাহলে তো আরো কমপ্লিকেটেড হবে। এইটাকে যদি আমি এইটাকে যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করি, আবার নিচেরটাকেও যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করি, তখন কি হবে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার হবে নিচে, আর উপরে কি আসবে? বুঝতে পারছেন জিনিসটা কত কমপ্লিকেটেড হয়ে যাবে? হ্যাঁ মিস বুঝেছি। আরো কমপ্লিকেটেড হবে তখন, ইট উইল বি ইভেন ওয়ার্স। সো এইটা সাবস্টিটিউশন টেকনিক ছাড়া আর কোনো উপায় নেই, হ্যাভ টু ডু দ্য সাবস্টিটিউশন।
আছে? আমি যদি ওইটা আমি বুঝতে পারছি হোয়াট ইউ আর ট্রাইং টু সে, কিন্তু তখন ডিনোমিনেটরটা আরো কমপ্লেক্স লাগবে দেখতে ওয়ান্স ইউ ডু দ্যাট। কারণ আমি ফাংশনটাকে কিন্তু ইমব্যালেন্স করতে পারবো না। আমি যেটাই করি ওইটা আমি ডিনোমিনেটরও করতে হবে, নিউমিরেটরও করতে হবে। আমি যদি ডিভাইড করি কোনো লাভ হবে না, ডিভাইড করলে ব্যাক টু দিস ফাংশন। আমি যদি মাল্টিপ্লাই করি উপরেরটা হয়তো কিছুটা সিম্পলিফাইড হবে, নিচেরটা হয়ে যাবে স্কোয়ার। ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার মানে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তখন এটা আরো কমপ্লিকেটেড হবে, তখন আমি এটাকে কিভাবে ইন্টিগ্রেট করব? সামথিং ডিভাইডেড বাই এ কমপ্লেক্স ফাংশন, ঠিক না? তখন ওইটা আরো ব্যাড সিচুয়েশন চলে যাবে। ইউ ক্যান ট্রাই ইট, আই নো হোয়াট ইউ আর ট্রাইং টু সে, বাট আপনি এটা শেষ করতে পারবেন না। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু সিম্পলিফাই। এখানে একটা জিনিস কনফিউশন লাগতে পারে, কারণ এটাকে ডিরাইভ করলে এই রেজাল্ট আসে, আবার এটাকে ডিরাইভ করলে এই রেজাল্টটা আসে। তখন আমাদের ডিসিশন নিতে হবে আমি এটাকে ডিরাইভ করব না এটাকে ডিরাইভ করব। আমি নিচেরটাকে ডিরাইভ করব, কারণ নিচেরটাকে ডিরাইভ করলে উপরেরটা আসে এবং সেটার সাথে ডিএক্সটা ট্যাগ হয়ে যাচ্ছে। আর উপরেরটাকে ডিরাইভ করলে নিচেরটা আসে, সেটার সাথে ডিএক্স ট্যাগ হয়ে যায়। কিন্তু নিচেরটার সাথে কিন্তু ডিএক্স মাল্টিপ্লাই করা যাবে না। নিচেরটার সাথে ডিএক্স এর মাল্টিপ্লিকেশনের রিলেশনশিপ না, ডিভিশনের রিলেশনশিপ। এর জন্যই যখন আমরা রিপ্লেস করব তখন এইটাকে ধরে নিব সাবস্টিটিউশনের জন্য, নিচেরটাকে ধরে এইটাকে ডিফারেন্সিয়েট করব যাতে উপরেরটা রেজাল্ট হিসেবে আসে। So now I have found e to the power x plus e to the power minus x into dx. এটাই হচ্ছে এটা ট্রিক। বোঝা যাচ্ছে? হ্যাঁ মিস, বোঝা যাচ্ছে। Yes, miss. ওকে, তারপর এখানে যেমন দেখেন এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটা ই টু দি পাওয়ার টোয়াইস এক্স। টোয়াইস এক্স কে কিন্তু আমি লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, একই কথা, ঠিক না? যেমন এরকম আমরা যদি লিখি এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3, তাই না? এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 6। সেরকমই এ টু দি পাওয়ার এম ইন্টু এন, এম এন এরকম যদি থাকে এ টু দি পাওয়ার এম এন, আমি এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, ঠিক না? এভাবেও লেখা যায়, আবার আমি এভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম। কোনো রেস্ট্রিকশন নাই, কারণ আলটিমেটলি পাওয়ার গুলো কিন্তু মাল্টিপ্লাই হবে। সো সিমিলারলি এখানে আমি তাই করেছি। এখানে যেহেতু পাওয়ারটা 2 and x দে আর মাল্টিপ্লাই উইথ ইচ আদার, সো ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার আমি এটা লিখতেই পারি। এইটাকেই আমি সাবস্টিটিউট করব, কারণ আমি ট্যান ইনভার্স এর ফর্মুলাটা এখানে দেখতে পাচ্ছি। সো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হচ্ছে ডিজেড। এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ডিজেড। 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মানে জেড হোল স্কোয়ার, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স জেড। এটা ছিল একটা। এরকমই এখানে আমি বেশ এটাই মনে হয় লাস্ট, হ্যাঁ এটা যেমন আরেকটা ছিল সিক্স স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। এখানে আমি ট্যান স্কোয়ার এক্সটাকে রিপ্লেস করছি যেহেতু এটা রুটের ভিতরে এবং এটা ডিনোমিনেটরে, এটাকে হ্যান্ডেল করতে পারবো, বাট এই পোর্শনটা হ্যান্ডেল করা ডিফিকাল্ট। সো আমি যদি ট্যান এক্স কে জেড দিয়ে রিপ্লেস করি, আমরা জানি ট্যান কে ডিফারেন্সিয়েট করলে এইটা আসে। ট্যান এক্স এর ডেরিভেশন হচ্ছে সেক এক্স স্কোয়ার, ট্যান এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি সেক স্কোয়ার এক্স আসে। এর জন্যই ট্যান কে আমি সাবস্টিটিউট করছি যাতে আমি এইটা পেয়ে যাই। So I have got that, that is dz. So এই পুরাটা this is equivalent to dz. 1 minus tan square x হচ্ছে z square, ঠিক আছে? এই যে আমার চলে আসলো sin inverse x z. So sin inverse z টাকে রিপ্লেস করে দিচ্ছি tan x দিয়ে প্লাস c. তো প্রত্যেকটা প্রবলেমই খুব ছোট ছোট। এখানে যেমন আরেকটা এক্সাম্পল হচ্ছে sin x divided by x square plus 1 dx. আমি এখানে একটা হিন্ট দিয়েছি, ইউ ডু দ্য সাবস্টিটিউশন, এইটা আসবে রেজাল্ট।
এটা আমি চাচ্ছি আপনারা ইউ গাইস ট্রাই দ্যাট। এটা আরেকটা প্রবলেম। এগুলো সবই টেক্সট বুকের এক্সারসাইজের প্রবলেম। সো কোনোটাই টেক্সট বুকের বাইরে থেকে কিছু না, সব টেক্সট বুকের প্রবলেম। এইটা ছিল একটা। আমার মনে হয় এরপর আমায় আর ফার্দার যাওয়া উচিত না। ইনফাইনাইট ইন্টিগ্রাল আমি জানি না আজকে আই ডোন্ট নো এত কিছু ঢুকবে নাকি মাথায়। ইট উইল বি টু মাচ। কারণ যেহেতু এখন পর্যন্ত ভিডিওর ইয়েগুলো এতদূর মনে হয় দেখেননি সব ভিডিও, না মিস। তাই না? ইনফাইনাইট ইন্টিগ্রালটা থাকুক, এটা আমি এমনি লেকচার নোট হিসেবে আমি উঠিয়ে দিব, স্ল্যাকে দিয়ে দিব। বাট এটা ইট উইল বি টু মাচ, ইউ শুড সি দ্য ভিডিও।